ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হিন্দু রক্ষা দল, আপনারা নাম শুনেছেন? আমি তো অন্তত এর আগে শুনিনি। তো 48 ঘন্টা পর জেএনইউ কাণ্ডের দায় নিল হিন্দু রক্ষা দল নামে একটা স্বঘোষিত হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু এই ভুইফোর সংস্থার দাবি অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রথমত, এই হিন্দু রক্ষা দল বুক ফুলিয়ে বলছে তারা হামলা করেছে এবং ভবিষ্যতেও দরকার হলে জেএনইউতে হামলা করবে। কিন্তু এরপরও কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারল না। এমনকি কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ফের হামলা চালানোর হুমকি দেওয়ার পরও এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও কেউ তুলছেন না। আমাদের দ্বিতীয় প্রশ্ন, এর পেছনে কোনো বৃহত্তর খেলা নেই তো? গাজিয়াবাদের একটা সংগঠনকে শিখণ্ডি খাড়া করে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে না তো? অন্যদিকে আজ দিলীপ ঘোষের মুখেও শোনা গেল সেই সাজানো ঘটনার তত্ত্ব। বললেন ঐশী ঘোষের মাথায় রক্ত নাকি রং তা পরীক্ষা করে দেখা হয়নি। ঐশী বলছেন রং না রক্ত তা মেডিকেল রিপোর্টই বলে দিচ্ছে। অন্যদিকে আজ কলকাতায় পড়ুয়াদের পাশাপাশি পথে নামলেন বিশিষ্টরাও। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো কালকের বন্ধ নিয়ে রাজনৈতিক চাপানুতর। তবে সবার আগে দেখাবো জেএনইউ হামলার দায় নিল হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। দেখুন। জেএনইউতে বর্বরোচিত হামলায় আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। সারা দেশ জুড়ে আছড়ে পড়েছে প্রতিবাদের ঝড়। এই প্রেক্ষাপটে হামলার 48 ঘন্টা পর আচমকা সামনে এসে এই জঘন্য ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিল হিন্দু রক্ষা দল নামে একটি অনামী সংগঠন। हमें वो बर्दाश्त नहीं हुई और ऐसी गतिविधियां हमारे देश में रहते हैं, हमारे देश का खाते हैं और हमारे देश में ही शिक्षा प्राप्त कर रहे हैं। ये क्या चाहते हैं? हमारे देश में ऐसी गतिविधियां हिंदू रक्षा दल बर्दाश्त नहीं करेगा। অতীতে বিজেপির একাধিক নেতা যেভাবে জেএনইউকে দেশদ্রোহীদের আখড়া বলে দাবি করেছেন, একইভাবে এদিন হঠাৎ গজিয়ে ওঠা হিন্দু রক্ষা দলের গলাতেও শোনা গিয়েছে একই সুর। देश विरोधी गतिविधियां अगर हमारे यहाँ कोई करेगा तो उसे इसी तरीके का जवाब दिया जाएगा जैसा हमने कल शाम को दिया है और इसकी सारी जिम्मेदारी हम लोग लेते हैं। যদি কোনো কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন এভাবে প্রকাশ্যে জেএনইউতে হামলার দায় নেয়, তাহলে তারপরও তাকে কেন গ্রেফতার করছে না অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ? প্রশ্ন তুলছে তৃণমূল। অ্যারেস্ট করুক, গ্রেফতার করুক, তাহলে আবার লুকোচুরি কেন? যখন প্রকাশ্য রাস্তায় যারা বলছে তা যদি না হয়, তাহলে তারাই জঙ্গিপনাকে উস্কানি দিচ্ছে, সমর্থন করছে। সে হিন্দুত্বেরই হোক আর সে অন্য সম্প্রদায়েরই হোক, জঙ্গিপনাটা তো আপনারাই মদত দিচ্ছেন, আপনারাই ভাঙছেন, আপনারাই করছেন। রাবণের যেরকম 10টা মাথা আছে না, রাবণের 10টা মাথা, এরকম এদেরও 10টা মুখ এবং এই 10টা মুখে আরএসএস কথা বলছে। এবং এরা হচ্ছে বিভিন্ন রকমের ভুইপোর সংগঠন, আলাদা সাইনবোর্ড বাইর, যে কোনো টেররিস্ট সংগঠন এরকমই করে, নাম পাল্টে নেয় রাতারাতি। কিন্তু জেএনইউর বহু পড়ুয়ারই প্রশ্ন, এভাবে অজানা অচেনা একটি সংগঠনের হঠাৎ সামনে এসে জেএনইউর হামলার দায় নেওয়ার নেপথ্যে কোনো কৌশল নেই তো? আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির দিক থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এমনটা করা হচ্ছে না তো? যত এবিভিপির লোক দিকে আমরা রেকগনাইজ করেছি, ওদের থেকে শিফটটাকে সরিয়ে একটা অন্য দলের উপরে ব্লেম দেওয়া হচ্ছে কেন? আমরা তো অলরেডি রেকগনাইজ করেছি কি ওরা এবিভিপির লোক, দিল্লি ইউনিভার্সিটি আর জেএনইউ। তো আমরা চাই ওদের খিলাফ ইনভেস্টিগেশন হোক। কেন অন্য একটা দল এতে কারো ব্লেমটাকে শিফট করিয়ে নিজের উপরে নিচ্ছে? এটাও একটা পলিটিক্যাল কনস্পিরেসি। যদিও বিজেপি এসব কথা মানতে নারাজ। যদি কেউ দাবি করে তো পুলিশ তাকে ধরা উচিত, সাজা দেওয়া উচিত, এটা পুলিশের কাজ আছে। আমরা পুলিশের উপর ভরসা রাখছি, আইন আদালত তার কাজ করছে। আর আমাদের ধারণা, যেমন উত্তরপ্রদেশ, কর্ণাটক, আসামেতে দোষীদেরকে এফআইআর করা হয়েছে, পুলিশ সাজা দিচ্ছে, ওখানেও হবে। দেশের সবচেয়ে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম জেএনইউ, যে জেএনইউ এর প্রাক্তনী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সদ্য নোবেল জয় করেছেন। আর নিজের প্রিয় জায়গার বুকে যে লজ্জাজনক ইতিহাস রচিত হলো তা নিয়ে ক্ষোভের সুরে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, আমার মনে হয় বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি নিয়ে চিন্তিত যে কোনো ভারতীয়ই উদ্বিগ্ন বোধ করছেন। বর্তমান ভারতের সঙ্গে নাৎসি শাসনের দিকে এগিয়ে চলা জার্মানি বড্ড বেশি মিল দেখা যাচ্ছে। এবিপি আনন্দ। আমি প্রণয়দাকে দিয়ে শুরু করবো। মাঝে মাঝে প্রণয়দা সত্যি মনে হয় স্মৃতিটা যদি দুর্বল হতো তাহলে অনেক স্বস্তিতে বাঁচা যেত। রাজনীতির কি বিচিত্র সমাপতন।
বিচিত্র পরিহাসও বলতে পারেন, এই স্টুডিওতে দিনের পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ আমরা আলোচনা করেছি কি মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো ঘটনা বলেছিলেন। আপনারা প্রত্যেকটি বিরোধী দল এই চায়ের কাপগুলোতে তুফান উঠেছিল। আজকে কেন্দ্রের শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন সাজানো ঘটনা, রক্ত না লাল রং পরীক্ষা করে দেখতে হবে। আমি বলছি জেএনইউ এর ঘটনা সাজানো, এই 17টা স্টিচ এই মেয়েটির মাথায় সাজানো? না, প্রথম তো হচ্ছে যে সংগঠনটির কথা আপনারা বললেন, দেখুন দেশে তো ফেক হিন্দুর অভাব নেই। কেউ পৈতাবার করে বলছে আমি হিন্দু, কেউ বিষ্ণু মাতার জয়ধ্বনি দিয়ে বলছে আমি হিন্দু। তা আমি তো দাবি জানাবো যে অন ক্যামেরা বলেছে এবং সারা ভারতবর্ষে এত মিডিয়া আছে, তো তার হোয়ারআউট বার করা তো খুব কঠিন ব্যাপার না, তার বংশ পরিচয়টা বার করা হোক। এবং তার বংশ পরিচয়টা এবিপি আনন্দই বের করেছে। এই ভদ্রলোক যিনি বলছেন তার নাম ভূমেন্দ্র তোমার ওরফে পিঙ্কি চৌধুরী। একবারই এদের নাম সংবাদ মাধ্যমে আসে, আপনাদের মনে থাকবে 2014 সালে আপের একটি অফিসে ভাঙচুর হয়, তারপরে এনাকে গ্রেফতার করা হয় ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে আপনি শুধু আমার এইটা বলুন, জেএনইউ এর ছাত্রছাত্রীরা বলছে যে তারা আইডেন্টিফাই করেছে এবিভিপির লোকজন, আরএসএস এবং এবিভিপি এই আক্রমণ করেছে। তারপরে এই রকম একটি সংগঠন তারা প্রকাশ্যে দাবি করলো, তারা এখনো গ্রেফতার হলো না। গোটা ঘটনায় এখনো পর্যন্ত 48 ঘন্টা পরও কেউ গ্রেফতার নেই। আপনার যেটা প্রশ্ন আমারও তো সেটাই প্রশ্ন, যে কেন গ্রেফতার হলো না। আপনি যে দলের, সেই দলের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ, তার হাতে দিল্লির পুলিশ। আমি প্রশ্ন তুলতে পারি, আপনি কি করে প্রশ্ন? না, আমিও প্রশ্ন তুলছি, তার কারণ হচ্ছে মানে আমি প্রশ্নটা অন্য জায়গায় তুলছি, যে এই যে ধরুন শনিবার দিন যখন আপনাদের এইটা আসে ঘটনাটা, আমি আপনার স্টুডিওতে ছিলাম সুব্রজিতের সাথে, অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, হঠাৎ এটা চলে এলো। না শনিবার না, রবিবার। না শনিবার দিন, আর রবিবার 5 তারিখ। আমি টোটালটাই জানতাম না, হঠাৎ করে দেখাচ্ছে। তো তখন আমি সেই দিনই আপনি দেখবেন আমি বলছিলাম, দেখুন দীর্ঘদিন আমি এবিভিপি সদস্য ছিলাম, দায়িত্ব নিয়ে কাজ করেছি। আজকে দায়িত্ব নিয়ে বলছি যে এটার সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই, তার কারণ এবিভিপির এই সংস্কৃতি না। আজকে যে সংগঠনটি এসে দাবি করছে তারা, তাহলে এই যে 3 দিন ধরে এবিভিপি করেছে বলে যারা করলেন, তাহলে তারা প্রকাশ্যে আমরা সবাই মিলে ওনাকে ধরি না, এই পিঙ্কি সবাই মিলে পিঙ্কি চৌধুরীকে ধরি না। না, আরে এখনো পর্যন্ত তো পুলিশ পিঙ্কি চৌধুরীকে গ্রেফতারও করেনি। আমি আরে পুলিশ গ্রেফতার না করুক, আপনাদের মিডিয়া তো আছে, তারা দেখান না। হ্যাঁ দেখাচ্ছি, আপনাকে জানিয়ে রাখি, তাদের বংশ পরিচয় বার করুন। এবিপি আনন্দ পিঙ্কি চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছে, তারা আবার কারোর কন্ট্রাক্ট নেই, একদম সব মহিমায় তিনি তদন্ত যত এগোচ্ছে এবিপি দোষ দেওয়া যাবে না, অতএব অন্য কাউকে দেখাতে হবে, এসব কিছু নেই। তো আমিও তো বলছি বৃহত্তর পিঙ্কি চৌধুরী মেরেছে, তাহলে দিলীপ ঘোষ সাজানো ঘটনা বলছেন কেন? দিলীপ ঘোষ সাজানো ঘটনার কি তদন্ত? না, সাজানো ঘটনা দেখুন, আমারও ওই যে রবিবার দিন যে ক্যামেরাগুলো দেখাচ্ছিল, আমারও খুব কয়েকটা জিনিস খুব আশ্চর্য লেগেছে, যে যারা রড নিয়ে আসছে, এটা তো ঘটনা, ছবি যারা তুলেছে তারা হোস্টেলের ভিতরে ছিল, গার্লস হোস্টেলের ভিতরে নিশ্চয়ই কোনো নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান ছিল না, তাহলে হোস্টেলে যারা ছিল তারাই ছবিটা তুলেছে। এবং ওই যে দেখবেন আপনি ছবিগুলো আসছে, রড হাতে নিয়ে আসছে, অনেকে পালাচ্ছে, কিন্তু যে ছবি তুলছে সে কিন্তু ছবি তুলে যাচ্ছে। এবং যারা রড নিয়ে যাচ্ছে তার জন্য ভয় পাচ্ছে না, এবং যারা রড নিয়ে আসছে তারা ক্যামেরার সামনে যেন শুটিং করার মতো করছে। তো এইগুলো যে ঘটনাগুলো তো আছে, এই ঘটনাগুলো তো মনে হয় স্টুডিওতে বসে তৃণমূলের আপনারা মুন্ডপাত করেছেন, এই ফুটেজ এইভাবে আসে। মুন্ডপাত তো করবো, এখনো করছি। বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙার পরে যাদেরকে যে মাথায় ফেটটি বেঁধে যে মহিলা এসেছিল, ছিল রক্ত ছিল না, যে হাতে ব্যান্ডেজ নিয়ে এসেছিল, পরের দিন ঘুরে বেরিয়েছে। এই ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেছে, তাদের ছবি পেপারে বেরিয়েছে যে আলতা মেখে। আমি বলছি দিল্লিতে কেন্দ্র সরকারের হাসপাতাল এমসে তার চিকিৎসা হয়েছে, 17টা স্টিচ, এইটা কি করে সাজানো ঘটনা হয় এইটুকু আমি বুঝি না। সাজানো ঘটনা নিশ্চয়ই নেই, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। দিলীপ বাবু বলছেন তো সাজানো ঘটনা, বিদ্যাসাগরের ক্ষেত্রে, বিদ্যাসাগর স্ট্যাচু ভাঙার ক্ষেত্রে যেটা আমাদের কাছে এসছে, এই শঙ্কা আসা তো স্বাভাবিক। এবং আরো দুটো বলছি, আমার কাছেও কিছু ছবি এসছে, যে ছেলেটি স্ট্রেচারে করে 2 হাতে ব্যান্ডেজ নিয়ে এমসে গেল, এমস থেকে বেরোনোর পরে সে দৌড়াতে দৌড়াতে কেরল অব্দি পৌঁছে গেল। তো এইগুলো তো অনেক হয়, আমাদের এইমস এর স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত হয়েছে যে ক্রিটিক্যাল যে ইলনেস নিয়ে যাচ্ছে একদিনের মধ্যে রিকভারি করে দিতে পারছে, ক্রিটিক্যাল ইলনেস বলছি সেখানে কোথাও ঘামতে বা আপনারা ভালো করে পেটাতে পারেননি বলে আপনারা ঠিক করেন। প্রথম কথা হচ্ছে পুরো ঘটনাটাই এবিভিপি ঘটিয়েছে, এবং
মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে একে সামনে রাখা হয়েছে এবং অ্যারেস্ট হবে না। যখন খুব সবাই চেঁচাবে এই অ্যারেস্ট হবে, আলটিমেটলি হবে, যাতে এবিপি থেকে দোষটাকে শিফট করে দেওয়া যায়। সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু মৌলবাদী শক্তির তাণ্ডব চলছে। যারা যারা বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত লোকেরা, ধরুন সরা ভাস্কর, তাকে বলা হচ্ছে দুশ্চরিত্রা, অমর্ত্য সেন তাকে বলা হচ্ছে দেশদ্রোহী, অভিজিৎ বিনায়ক তাকে বলা হচ্ছে ধান্দাবাজ, ভেঙ্কি রামকৃষ্ণান তাকে বলা হচ্ছে অশিক্ষিত, আপনি রামচন্দ্র দলুইয়ের কথা বলুন, তাকে বলা হচ্ছে সুবিধাবাদী, আপনি অনুরাগ কাশ্যপের কথা বলুন, তাকে বলা হচ্ছে ভাটবাজ, জাভেদ আখতারের কথা বলুন, তাকে বলা হচ্ছে মোল্লা। মানে আমি আর কত উদাহরণ দেব। আমি দ্রুত একবার জেএনইউতে চলে যাব। এই পার্থদা একটা দীর্ঘ তালিকা দিলেন। এই মুহূর্তে দীপিকা পাড়ুগন তিনি একেবারে জেএনইউতে পৌঁছে গেছেন, কানাইয়া কুমার সেখানে আছেন, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন দীপিকা পাড়ুগন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঐশী, কানাইয়া কুমার, দীপিকা পাড়ুগন। শুনবো। ठीक है आराम से ले टक्कर में ঋতব্রত, আমি যাব দুজনের কাছেই যাব। হ্যাঁ, প্রশ্ন আছেন? না, আসবো, আপনার কাছেও আসবো। আমি শুধু একবার ঋতব্রতের কাছে যাব। ঋতব্রত, সাধারণভাবে সেলিব্রিটি এবং বিশেষ করে বলিউড স্টারদের অত্যন্ত সতর্ক এবং সাবধানী মানা হয় যে সাধারণভাবে সামাজিক রাজনৈতিক আন্দোলনের তারা ত্রিসীমানার মধ্যে আসেন না। ব্যবসার ক্ষতি হতে পারে, ভিউয়ারশিপ ভাগ হয়ে যেতে পারে নানা কারণে। কিন্তু এই ঘটনায় শুরু থেকে শুধু বলিউডের স্টার না, কালকে এই অনুষ্ঠান যখন চলছে আমি লাইভ দেখাচ্ছিলাম, একাধিক তারকা তারা একেবারে অবস্থান করছে। তোমরা প্রথম দিন থেকে কলকাতার রাস্তায় নেমেছো, আমি জানি না এরপরে কালকে দিয়া মির্জা, তাপসি পান্নু, অনুরাগ কাশ্যপদের আমরা দেখছিলাম, আমি জানি না এরপরে দীপিকা পাড়ুগনকে দেশদ্রোহী বলা হবে কিনা। কিন্তু এই সমস্ত ভয় ভীতি কাটিয়ে, সমস্ত অস্বস্তি কাটিয়ে একেবারে সরাসরি রাজপথে আজকেও একাধিক বিশিষ্ট মানুষ কলকাতার রাজপথে হেঁটেছেন। প্রথম দিন, দ্বিতীয় দিন তোমাকেও দেখেছি। তো এই কোন ভাবনা থেকে এই জেএনইউ ছাত্রদের পাশে দাঁড়ালো? না, ব্যাপারটা হচ্ছে ভয়ে এতদিন সবাই লুকিয়ে থাকতো, এবার ব্যাপারটা হচ্ছে ভয়ে এখন কোথায় না পাওয়া যায় আর কি। মানে আমি অদ্ভুত লাগে যে বিজেপি একদিকে প্রচার করছে আমরা চাই ছেলেমেয়েরা শিক্ষিত হোক, শিক্ষিত হয়ে তারা কলেজে যাবে কেন? মার খেতে। যেখানেই যাবে বিজেপি মারবে, কেউ না কেউ মারতেই থাকবে, ছাত্ররাই বারবার টার্গেটেড হবে। এটা খুব স্বাভাবিক মানবিকতার জায়গা থেকে আমার মনে হচ্ছে সবাই রাস্তায় নামছে, এবং এখনো যারা নামছেন না তাদের মতো মেডিকেল মিরাকেল আমি দেখিনি। মানে তারা কোনো মেরুদণ্ড ছাড়া হাঁটছেন, চলছেন, খাচ্ছেন, গাড়ি চড়ছেন, এটা কি করে হয়? মানে সত্যি। আর আমার যেটা মনে হচ্ছে বারবার আমরা যেহেতু রামলীলা ময়দানের দিন মিছিল, তারপরে স্টুডেন্টদের মিছিল যেটা শহীদ মিনার থেকে ছিল, প্রত্যেকটা মিছিলে একটাই বক্তব্য বারবার হচ্ছে যে আমাদেরকে ওই সেদিনকে ইভেন দিলীপ বাবু বলেছেন যে স্ট্রেচারে করে ওদেরকে বাড়ি পাঠাবো। তারপরে সে আজকের কাগজে দেখলাম বলেছেন যে বেশ হয়েছে যা হয়েছে, ওরা দিস ওয়াজ অ্যান্টিসিপেটেড, এটা বলছেন। তো ব্যাপারটা হচ্ছে এই অশিক্ষার জবাবটা আমরা যেহেতু ভালো স্কুলে পড়েছি এবং ভালো কলেজে পড়ছি, আমরা নিজেদের মতো করে শান্তভাবে মিছিল করে যেটা বলার সেভাবে দিচ্ছি, এবং পুলিশ এসে আমাদের মারছে। আমি দ্রুত একবার আজকে দিলীপ ঘোষ কি বলেছেন তার রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয়েছে পাশাপাশি দেখা। যে ছাত্রী ঐশী ঘোষ, যাকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেখানো হচ্ছে যে ভয়ঙ্কর আঘাত পেয়েছেন, কে মেরেছে জানা যায়নি, কারা মেরেছে জানা যায়নি, কিন্তু এটা দেখা গেছে ভিডিওতে, একাধিক ভিডিও সামনে এসছে যে তিনি নিজে সেই দুষ্কৃতকারীদের নেতৃত্ব দিচ্ছেন। জেএনইউতে দুষ্কৃতীদের হামলায় মাথা ফেটেছে বাংলার মেয়ে তথা ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু এবার তার বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে ভিডিওর ওপর ভিত্তি করে এমন দাবি করা হচ্ছে, এটি সেই ভিডিও। গেরুয়া শিবিরের দাবি এই ভিডিওয় ঐশী ঘোষকে দেখা যাচ্ছে, আর তার সঙ্গে কয়েকজন মুখ ঢাকা ছেলে রয়েছে। এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, ঐশীও এই ভিডিওকে জাল বলে উড়িয়ে দিয়েছেন। আমি জানি না ভিডিওটা কিভাবে 4 তারিখের সাথে লিঙ্কড, কারণ কি যে যেখানে আমাকে বলা হচ্ছে 4 তারিখে আমি কোথাও পেরিয়ার হস্টেলে ছিলামই না।
পেরিয়ার হস্টেলে। তাই জন্য আমি বুঝতে পারছি না কি যে কেন বারবার এই 4 তারিখের প্রশ্নটা আসছে। এটা কানাইয়ার সাথে এক্স্যাক্টলি এটাই হয়েছিল। আর আজ অবধি কানাইয়ার সাথে কোথাও কোনো না কোনো যে ভিডিওগুলো ডক্টর ছিল, আর আজকেও ঠিক কোথাও না কোথাও এটাই চেষ্টা করা হচ্ছে। মুখোশের রাজনীতি আমি করি না এখানে, আর এটা আমার ভীষণ ক্লিয়ার। আর ওই জন্যই হয়তো লাঠিটা প্রথমে এসে আমার ওপরেই পড়েছিল, কারণ কি যে আমার মুখোশ ছিল না, যে মেরেছিল তার মুখে মুখোশ ছিল। দুর্গাপুরের মেয়ে ঐশীকে দিলীপ ঘোষের আক্রমণ অবশ্য এখানেই থামেনি। ঐশীর আদৌ মাথা ফেটেছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। উনি কেন আঘাত পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এটা সাজানো ঘটনা কিনা, মাথায় ব্যান্ডেজ বেঁধে সিম্প্যাথি নেওয়ার জন্য? জেএনইউর ঘটনা সাজানো ঘটনা জানা গেছে। একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে, এটা এখনো পরীক্ষা হয়নি। সেটাকে নিয়ে সারা ভারতবর্ষ তুলকালাম করার চেষ্টা করা হচ্ছে। মুখের ওপর দিয়ে ঝরে পড়ছে রক্ত, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। বাংলার মেয়ে তথা এসএফআই নেত্রী ঐশী ঘোষের এই ছবি দেখেছে গোটা দেশ। তারপর বিজেপি রাজ্য সভাপতির এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। আমার কাছে আমার রিপোর্ট আছে, আমাকে লোককে বলতে হবে নাকি যে আমার কাছে মেডিকেল রিপোর্ট আছে, 15টা স্টিচ হয়েছে, সেটা আমার এইমসের রিপোর্ট আছে। আমাকে দিলীপ ঘোষ যে ডাক্তার নয় তার থেকে রিপোর্টিং নেওয়ার কোনো দরকার নেই যে আমার রক্ত পড়ছিল না রং পড়ছিল, সেটা ডাক্তাররা জানে। আর তাই জন্যে আমার চিকিৎসাও চলছে। আরএসএস এর ইয়েতে কিছু বলার আমার নেই, কেন ওরা এই টাইপেরই এত একটা নোংরা পার্টি যে আমরা তার কাছ থেকে, আর যেখানে তাদেরই ভিসি কোনো কিছুতেই কিছু দেখছে না, আমি আর তাদের কাছ থেকে এটা কিছু আশা করছি না। খুবই লজ্জার বিষয়, যেখানে সাধারণ মানুষ, একটা গোটা ছাত্র সমাজ, তারা বুঝতে পারছে কিরকম অত্যাচার করা হয়েছে ঐশী ঘোষের ওপর, এরকম আরো জেএনইউ স্টুডেন্টদের ওপর। সেখানে উনি কত সহজে এটা বলে দিতে পারছেন যে এটা তো রঙও হতে পারে, রক্ত হতে পারে না। ওনার কাছে এই রক্তের কোনো মূল্য নেই আসলে, কাজে ওনার কাছ থেকে এটা আশা করাই ভুল। এসএফআই নেত্রী ঐশীর চোট নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। তিনি একটু মানবিক হন, ছাত্রছাত্রীদের আন্দোলনকে অপমান করছেন। রং মেখে তারা আন্দোলন করছে, পুলিশ রং মেখে কাঁদছে, আপনি একটু রং মেখে মার খান না দেখি। এই তেল মাখা রং মাখাটা বোধ হয় আপনার দলে বেশি চলে, নাহলে এত তাড়াতাড়ি এইসব ব্যাপারে কথা বলেন কেন? সব মিলিয়ে জেএনইউতে হামলা নিয়ে দেশজোড়া প্রতিবাদের মধ্যেই এবার ঐশী ঘোষের রক্ত নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য নয়া বিতর্কের জন্ম দিল। ঋত্বিক মণ্ডল, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণয়, আমার সত্যি অবাক লাগছে যে আপনি বা রাজু বা দেবজিৎ যখন আমাদের রাজ্যের বা কলকাতা পুলিশের হাতে মার খান আর ঘন্টার পর ঘন্টায় বিপি আনন্দে দেখানো হয়, তখন যখন আপনাদের রক্ত ঝরে কেউ বলে যে সাজানো ঘটনা, রং না সত্যি রক্ত না লাল রং দেখতে হবে, কেমন লাগবে? না না, আমারও ভালো লাগছে না। তার কারণ হচ্ছে এই পার্থবাবু একটু আগে ছাত্রদের আন্দোলনের কথা বলছিলেন, তো গতকাল ঠিক এরকম সময় যখন প্রোগ্রাম হচ্ছিল, আমি অন্য একটি চ্যানেলে ছিলাম, সমস্ত টিভি ক্যামেরা ছিল। কতজন ছিল? 100 জন 150 জন ছাত্র ছিল। হঠাৎ করে পুলিশ যখন নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করলো, যে সরকার এই রকম ছাত্রদের উপর লাঠিচার্জ করে তারা কোন মুখে বলে? আর পার্থবাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, উনি তো নৈহাটিতে থাকেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বছর 2 আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। সেখানে মেয়েদের হোস্টেলে রাত্রিবেলা সুইচ অফ করে সেখানে অত্যাচার করা হয়েছিল। তখন পার্থবাবুদের দল কোথায় ছিলেন? কজন গ্রেপ্তার হয়েছে, কজন সাজা পেয়েছে, কটা আন্দোলন হয়েছে? যেদিন যাদবপুর ইউনিভার্সিটিতে একইভাবে ছাত্ররা আন্দোলন করছিল, লাইট অফ করে পুলিশ গিয়ে, পুলিশের সাথে টিএমসির ক্যাডাররা গিয়ে সেখানকার ছাত্ররা যা বলেছে, যখন হামলা করেছিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? প্রতিবাদ করছেন, ঠিক করছেন, কিন্তু যদি প্রতিবাদ দিল্লির জন্য করতে হয় তো বাংলাতে যখন হচ্ছে তারও প্রতিবাদ করুন। সব জায়গার ক্ষেত্রেই প্রতিবাদ সমান হওয়া বাঞ্ছনীয়, করছেন না আপনারা, এটা হচ্ছে দুঃখের। আপনার সময় আমি একটা কথাও বলিনি। গতকাল যাদবপুরের যখন ছাত্রদের মিছিল বেরিয়েছিল, সাইমালটেনিয়াসলি একই সময় আরো দুটো মিছিল বেরিয়েছে এবং বিজেপির লোকেরা তারাও একটা মিছিল বার করেছিল। 3টে মিছিল যাতে একদম সামনাসামনি এসে না পড়ে, কোনো কনফ্রন্টেশন না হয়, তার জন্য পুলিশ একটা পদক্ষেপ নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে ক্ষমা প্রার্থনা করেছে, বলেছে যদি আমাদের লাঠির গায়ে একটা ছাত্র আহত হয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, তাহলে তার বাড়িতে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো। এটা বোধহয় ওনার জানা নেই। আমি যা বলছি, আমি তো বললাম, আরে আপনারা তো তাও করছেন না।
দিলীপ বাবু এখনো বলছে ওটা রক্ত না আলতা। না এই নাটকের কি মানে হয়? এখানে তো ছাত্ররা ছিল, তারপরে বলছে আমরা বুঝতে পারি না, তারপরে এই নাটকের কি মানে হয়? তারপরেও তো আপনার সভাপতি কি বলছে নিজের মুখে শুনুন। না না, আরে আপনার লজ্জা লাগা উচিত। সেই ইতিহাস বলতে গেলে মমতা ব্যানার্জির মাথায় তিনি মেরেছিলেন, তিনি বেকসুর খালাস পেয়ে গেছে। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে যে মাথা দিয়ে রাজনীতি করে পুলিশ বেকসুর খালাস পেয়ে গেছে, তাহলে তো মমতা ব্যানার্জির মাথাতে আঘাত লেগেছিল কেন? সেই প্রশ্ন আজকে চলে আসছে। আমি কনিবিকাজির কাছে আপনার দলেই গেছিল, কিন্তু তার আগে আমি দর্শকদের মজার জিনিস দেখাবো, সত্যি সত্যি দেখার মতো জিনিস একদম। এই জিনিস হচ্ছে, এটি হচ্ছে একটি এফআইআর, জেএনইউ কর্তৃপক্ষের তরফ থেকে 5 তারিখ এই এফআইআর করা হয়েছে। এই এফআইআর ঘিরে আমাদের ঠিক দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, 18 জন হাসপাতালে ভর্তি হলেন, 30 জন আহত হলেন, যে ঘটনার জন্য, যে ঘটনায় জেএনইউ এর সম্পত্তি নষ্ট হলো, সেই ঘটনার জন্য এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই এফআইআর হয়েছে 4 তারিখের ঘটনার জন্য 5 তারিখে, অথচ 5 তারিখে লেডিস হোস্টেলে হামলা, এতজন আহত হওয়া, মাথা ফাটা, 17টা স্টিচ, তার দিক থেকে সেই ঘটনার প্রেক্ষিতে কোনো এফআইআর নেই। মানে আমি 4 তারিখের ঘটনার জন্য 5 তারিখের এফআইআর করছি, কিন্তু 5 তারিখের ঘটনার জন্য 5 তারিখ, 6 তারিখ বা 7 তারিখে কোনো এফআইআর করছি না। বিচিত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অবস্থান। কিন্তু এই পুরো গল্পটা এখানে শেষ হচ্ছে না। এই এফআইআরটা হয়েছে ঐশী ঘোষ সহ প্রায় 20 জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে। অভিযোগ কি? যে তারা সার্ভার রুমে গোলমাল করেছেন এবং স্টাফেদের সঙ্গে, সিকিউরিটি স্টাফেদের মারধর করেছেন, হুমকি দিয়েছেন। এখানেই বিস্ময়, এখানে সময় লেখা আছে 5 তারিখ, এই কমপ্লেন রিসিভ করা হয়েছে সন্ধে 8টা 43-এ এবং এই এফআইআর দায়ের হয়েছে 8টা 49-এ। আমার প্রশ্ন খুব পরিষ্কার যে এটা আফটার থট কিনা। কনিনিকাদি, আমার মনে হয় দর্শকদের আর বুঝিয়ে বলার দরকার নেই। অর্থাৎ যখন ঐশীরা মার খেয়েছে তখন ঐশীদের নামে 6:30 থেকে 7:30 এই ঘটনা ঘটেছে। তারপর ঐশীদের নামে 8টা 43-এ কমপ্লেন করা হচ্ছে। সব থেকে বড় কথা, কমপ্লেন করছে কোনো দুষ্কৃতী বা পাল্টা এবিভিপি নয়, কর্তৃপক্ষ। তারা নিজেরা কমপ্লেন করছে যার মাথায় 17টা স্টিচ পড়েছে তাকে নিয়ে, এবং সেই কমপ্লেন দায়ের করা হচ্ছে 8টা 49-এ। আমি বলছি এই এরপরে যদি ঐশীরা বলে যে কর্তৃপক্ষ সম্পূর্ণ দুষ্কৃতীদের সঙ্গে মিশে গেছে, নেক্সাস শব্দটা ঐশীরা ব্যবহার করেছে, তাকে কি দোষ দেব? দোষ দেওয়ার নেই, কারণ এটা সত্যি ঘটনা, এটা সকলে বুঝতেই পারছেন। আর লজ্জা লাগছে আমাদের যে ওরা এখন দেশ চালাচ্ছেন যারা, এটাই মানে ওরা তো শুধু জেএনইউ বলে না, জেএনইউতে একটা মানে নির্লজ্জ নক্কারজনক ঘটনা করলেন। দেখুন আপনি সারা দেশের প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলোতে, সমস্ত প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলো, মগজ যেখানে, মাথা যেখানে, জেএনইউ মানে তো একটা গোটা বিশ্বের নজর সেদিকে, বড় বড় এমিনেন্ট পার্সোনালিটিস, এমিনেন্ট স্টুডেন্ট। প্রণয়, আমার সত্যি অবাক লাগছে যে আপনি বা রাজু বা দেবজিৎ যখন আমাদের রাজ্যের বা কলকাতা পুলিশের হাতে মার খান আর ঘন্টার পর ঘন্টায় বিপি আনন্দে দেখানো হয়, তখন যখন আপনাদের রক্ত ঝরে কেউ বলে যে সাজানো ঘটনা, রং না সত্যি রক্ত না লাল রং দেখতে হবে, কেমন লাগবে? না না, আমারও ভালো লাগছে না। তার কারণ হচ্ছে এই পার্থবাবু একটু আগে ছাত্রদের আন্দোলনের কথা বলছিলেন তো, গতকাল ঠিক এরকম সময় যখন প্রোগ্রাম হচ্ছিল, আমি অন্য একটি চ্যানেলে ছিলাম, সমস্ত টিভি ক্যামেরা ছিল। কতজন ছিল? 100 জন 150 জন ছাত্র ছিল। হঠাৎ করে পুলিশ যখন নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করলো, যে সরকার এই রকম ছাত্রদের উপর লাঠিচার্জ করে তারা কোন মুখে বলে? আর পার্থবাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, উনি তো নৈহাটিতে থাকেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বছর 2 আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। সেখানে মেয়েদের হোস্টেলে রাত্রিবেলা সুইচ অফ করে সেখানে অত্যাচার করা হয়েছিল। তখন পার্থবাবুদের দল কোথায় ছিলেন? কজন গ্রেপ্তার হয়েছে? কজন সাজা পেয়েছে? কটা আন্দোলন হয়েছে? যেদিন যাদবপুর ইউনিভার্সিটিতে একইভাবে ছাত্ররা আন্দোলন করছিল, লাইট অফ করে পুলিশ গিয়ে, পুলিশের সাথে টিএমসির ক্যাডাররা গিয়ে সেখানকার ছাত্ররা যা বলেছে, যখন হামলা করেছিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? প্রতিবাদ করছেন, ঠিক করছেন, কিন্তু যদি প্রতিবাদ দিল্লির জন্য করতে হয় তো বাংলাতে যখন হচ্ছে তারও প্রতিবাদ করুন। সব জায়গার ক্ষেত্রেই প্রতিবাদ সমান হওয়া বাঞ্ছনীয়, করছেন না আপনারা, এটাই হচ্ছে দুঃখের। আপনার সময় আমি একটা কথা বলিনি। গতকাল যাদবপুরের যখন ছাত্রদের মিছিল বেরিয়েছিল, সাইমালটেনিয়াসলি একই সময় আরো 2টো মিছিল বেরিয়েছে এবং বিজেপির লোকেরা তারাও একটা মিছিল বার করেছিল।
তিনটে মিছিল যাতে একদম সামনাসামনি এসে না পড়ে, কোনো কনফ্রন্টেশন না হয়, তার জন্য পুলিশ একটা পদক্ষেপ নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে ক্ষমা প্রার্থনা করেছে, বলেছে যদি আমাদের লাঠির গায়ে একটা ছাত্র আহত হয়ে থাকে, আঘাত পেয়ে থাকে, তাহলে তার বাড়িতে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো। এটা বোধহয় ওনার জানা নেই। আমি যা বলছি আমি তো বললাম, আরে আপনারা তো তাও করছেন না। দিলীপ বাবু এখনো বলছে ওটা রক্ত না আলতা। এই নাটকের কি মানে হয়? এখানে তো ছাত্ররা ছিল, তারপরে বলছে আমরা বুঝতে পারি বাবা, তারপরে এই নাটকের কি মানে হয়? তারপরেও তো আপনার সভাপতি কি বলছে নিজের মুখে শুনুন। না না, আরে আপনার লজ্জা লাগা উচিত। সেই ইতিহাস বলতে গেলে মমতা ব্যানার্জির মাথায় যিনি মেরেছিলেন তিনি বেকসুর খালাস পেয়ে গেছে। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে মাথা দিয়ে রাজনীতি করে পুলিশ আসামি বেকসুর খালাস পেয়ে গেছে। তাহলে তো মমতা ব্যানার্জির মাথাতে আঘাত লেগেছিল কেন? সেই প্রশ্ন আজকে চলে আসছে। আমি কনিবিকাজির কাছে আপনার দলেই গেছিল, কিন্তু তার আগে আমি দর্শকদের মজার জিনিস দেখাবো, সত্যি সত্যি দেখার মতো জিনিস একদম। এই জিনিস হচ্ছে, এটি হচ্ছে একটি এফআইআর। জেএনইউ কর্তৃপক্ষের তরফ থেকে 5 তারিখ এই এফআইআর করা হয়েছে। এই এফআইআর ঘিরে আমাদের ঠিক দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, 18 জন হাসপাতালে ভর্তি হলেন, 30 জন আহত হলেন, যে ঘটনার জন্য, যে ঘটনায় জেএনইউ এর সম্পত্তি নষ্ট হলো, সেই ঘটনার জন্য এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু এই এফআইআর হয়েছে 4 তারিখের ঘটনার জন্য 5 তারিখে, অথচ 5 তারিখে লেডিস হোস্টেলে হামলা, এতজন আহত হওয়া, মাথা ফাটা, 17টা স্টিচ, তার দিক থেকে সেই ঘটনার প্রেক্ষিতে কোনো এফআইআর নেই। মানে আমি 4 তারিখের ঘটনার জন্য 5 তারিখের এফআইআর করছি, কিন্তু 5 তারিখের ঘটনার জন্য 5 তারিখ, 6 তারিখ বা 7 তারিখে কোনো এফআইআর করছি না। বিচিত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অবস্থান। কিন্তু এই পুরো গল্পটা এখানে শেষ হচ্ছে না। এই এফআইআরটা হয়েছে ঐশী ঘোষ সহ প্রায় 20 জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে। অভিযোগ কি? যে তারা সার্ভার রুমে গোলমাল করেছেন এবং স্টাফেদের সঙ্গে, সিকিউরিটি স্টাফেদের মারধর করেছেন, হুমকি দিয়েছেন। এখানেই বিস্ময়, এখানে সময় লেখা আছে 5 তারিখ, এই কমপ্লেন রিসিভ করা হয়েছে সন্ধে 8টা 43-এ এবং এই এফআইআর দায়ের হয়েছে 8টা 49-এ। আমার প্রশ্ন খুব পরিষ্কার যে এটা আফটার থট কিনা। কনিনিকাদি, আমার মনে হয় দর্শকদের আর বুঝিয়ে বলার দরকার নেই। অর্থাৎ যখন ঐশীরা মার খেয়েছে তখন ঐশীদের নামে 6:30 থেকে 7:30 এই ঘটনা ঘটেছে। তারপর ঐশীদের নামে 8টা 43-এ কমপ্লেন করা হচ্ছে। সব থেকে বড় কথা, কমপ্লেন করছে কোনো দুষ্কৃতী বা পাল্টা এবিভিপি নয়, কর্তৃপক্ষ। তারা নিজেরা কমপ্লেন করছে যার মাথায় 17টা স্টিচ পড়েছে তাকে নিয়ে, এবং সেই কমপ্লেন দায়ের করা হচ্ছে 8টা 49-এ। আমি বলছি এই এরপরে যদি ঐশীরা বলে যে কর্তৃপক্ষ সম্পূর্ণ দুষ্কৃতীদের সঙ্গে মিশে গেছে, নেক্সাস শব্দটা ঐশীরা ব্যবহার করেছে, তাকে কি দোষ দেব? দোষ দেওয়ার নেই, কারণ এটা সত্যি ঘটনা, এটা সকলে বুঝতেই পারছেন। আর লজ্জা লাগছে আমাদের যে ওরা এখন দেশ চালাচ্ছেন যারা, এটাই মানে ওরা তো শুধু জেএনইউ বলে না, জেএনইউতে একটা মানে নির্লজ্জ নক্কারজনক ঘটনা করলেন। দেখুন আপনি সারা দেশের প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলোতে, সমস্ত প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলো, মগজ যেখানে, মাথা যেখানে, জেএনইউ মানে তো একটা গোটা বিশ্বের নজর সেদিকে। বড় বড় এমিনেন্ট পার্সোনালিটিস, এমিনেন্ট স্টুডেন্ট, এরকম বিভিন্ন জন যারা পড়ান তারা এমিনেন্ট, আসছে এমিনেন্ট। আর কি করছেন? আফটার থট, রিয়েলি আফটার থট, যে যেহেতু এইটা ঘটনাটা ঘটছে তাহলে এইটা নিয়ে একটা তোলপাড় হবে, তাহলে আগে তাকে দোষী করা যায় কিনা। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যাচ্ছেন ওরা এবং এইটাই করছে, তাই এটা স্বাভাবিক ঘটনা। এটা তো তাই করে ফ্যাসিবাদ, তাই করে। আপনি বার্লিন দেখুন, বার্লিনে বই পুড়িয়ে বন উৎসব হয়েছিল, গটিংজেনে বই পুড়িয়ে বন উৎসব হয়েছিল, আর আমাদের এখানে ছাত্র মেরে হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই ছাত্র মানে মগজ, আর স্বাভাবিক ওরা যেগুলো পড়ায় সেগুলো তো জেএনইউতে পড়াবে না। ওরা সবসময় হীরক রাজার দেশটা, এই স্লোগান যারা দেয় তাদেরকে তো ভয় নিশ্চয়ই, এই যাদবপুর ইউনিভার্সিটিতে যারা এই যাদবপুর ইউনিভার্সিটিতে ইউজ ন্যাপকিন নিয়ে মিছিল করে তাদেরকে তো ভয় পাবো। যারা হোক চুম্বক
বিপ্লব করে তাদের মতো আমরা ভয় পাবো দুদিন পরে হয়তো বলবে হোক সংগ্রাম হয়তো করবে আমি সবাইকে থামাবো প্লিজ সবাইকে থামিয়ে আমি সোজা চলে যাব মুম্বাইতে। আমি দ্রুত চলে যাব মুম্বাই স্টুডিওতে। প্লিজ থামুন, আপনারা থামালাম, কৈনিকাদি পাত্রবাবু, প্রণয় বাবু থামলাম। আমি সরাসরি মুম্বাই স্টুডিওতে চলে যাব, যেখানে এই জেএনইউ এর প্রাক্তন সিকিউরিটি অ্যাডভাইজার দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমি দীপাঞ্জন দা আপনার কাছ থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা দর্শকদের জন্য বলে নেব। সেটা হচ্ছে 1999 সালের এপ্রিল মাসে আপনি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি কমান্ডো হিসেবে আপনার কাজ শেষ করলেন। লালকৃষ্ণ আদবানি আপনাকে অনুরোধ করলেন যে জেএনইউ এর উপাচার্যের নিরাপত্তা উপদেষ্টা হতে হবে, আপনি সেই পদ গ্রহণ করলেন। আজকের এই জেএনইউ, কুড়ির জেএনইউতে যে ঘটনা আপনি দেখছেন এবং এখানকার নিরাপত্তা রক্ষীদের, আপনাকে জানিয়ে রাখি যে এফআইআর নিয়ে এতক্ষণ আমি আলোচনা করছিলাম, এই এফআইআর কিন্তু একজন নিরাপত্তা রক্ষীকে দিয়ে কর্তৃপক্ষ করিয়েছেন। যে এফআইআরে বিস্ময়কর ব্যাপার, গোটা ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া সহ সমস্ত চ্যানেলে যখন এই ঘটনা লাইভ দেখানো হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে জেএনইউ এর গেটের বাইরে থেকে একটা সংগঠন যাদের সঙ্গে জেএনইউ এর দূর অবধি কোনো সম্পর্ক নেই, তারা জেএনইউ বিরোধী স্লোগান দিচ্ছে এবং রিপোর্টারদের যারা তাদের কাছে পৌঁছতে না পারে তাদের পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে রিপোর্টারদের তাদের থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই রকম একটা সময় সন্ধে 8:43 ওই ঐশী ঘোষ, যার মাথায় 15টা স্টিচ পড়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং এফআইআর দর্জ হচ্ছে 8:49। প্রাক্তন সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে এই ঘটনা আপনার কাছে কোন ছবি তুলে ধরছে? দেখুন, প্রথমেই বলি, ওই জেএনইউতে আমি 5 বছর কাটিয়েছি জেএনইউ উপাচার্যের নিরাপত্তা পরামর্শদাতা হিসাবে, এবং তখন প্রথম এনডিএ সরকার এবং মিস্টার এলকে আডবাণী তৎকালীন গৃহমন্ত্রীর সরাসরি প্রত্যক্ষ অনুরোধেই আমি ওখানে গেছিলাম 5 বছরের জন্য। আমি এনএসজি থেকে ডেপুটেশনে এসেছিলাম। এই যে ঘটনাটা, প্রথমত যদি এটা সত্যি হয়ে থাকে যে একজন সিকিউরিটি গার্ড এফআইআর করেছে ঐশী ঘোষের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে, যদি সেই সিকিউরিটি গার্ড নিজে আহত হয়েছে বা তাকে আক্রমণ করা হয়েছে এই বলে যদি ও করে থাকে এফআইআর, দেন ইটস কারেক্ট। আর তা যদি না হয়, যেরকম শুনছি যে ঐশী ঘোষ এবং তার সঙ্গে আরো অন্যান্যদের ওই দাঙ্গা হাঙ্গামা এগুলো বাঁধানোর জন্য এফআইআর করা হয়েছে, তাহলে আমি বলবো যে ওই সিকিউরিটি গার্ডকে বা জেএনইউ প্রশাসনকে যারা বুদ্ধি যোগাচ্ছেন তারা মূর্খ। আবার বলছি, তারা মূর্খ। কারণ জেএনইউতে যারা প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছে তারা কন্ট্রাকচুয়াল লেবারার্স বা কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড। জেএনইউ অথরিটি ম্যানেজমেন্ট হচ্ছেন তাদের প্রিন্সিপাল এমপ্লয়ার। অন বিহাফ অফ প্রিন্সিপাল এমপ্লয়ার একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো ভাঙচুর, কোনো ঘটনায় এফআইআর করতে পারে না। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে প্রাইভেট সিকিউরিটি আনা এবং তাকে দিয়ে জেএনইউ সিকিউরিটি সুরক্ষা করা, এটা আমি শুরু করেছিলাম 1999-এ। তো আমি খুব ভালো করে জানি প্রাইভেট সিকিউরিটির রুলটা ওখানে কি রয়েছে। নাও দ্বিতীয়ত, যেভাবে ঘটনা আমি দেখছি এটা অভাবনীয়। আমার সময়ও 99 সালেও প্রচন্ড বড় একটা ঝামেলা হয়েছিল, যেখানে নাম করেই বলছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছেলেরা বেশ কিছু জেএনইউসির তৎকালীন জেএনইউসির ছাত্রদের ওরা টার্গেট করেছিল এবং দায়িত্ব নিয়ে বলছি তাদের মেরেও ফেলতো। সেদিন কিভাবে জেএনইউ সিকিউরিটির লোকজনদের নিয়ে আমরা বাঁচিয়েছিলাম ওদের, সেটা আমরাই জানি। আমি গুরুতর আহত হয়েছিলাম এবং 10 দিনের জন্য আমি হসপিটালাইজড হয়েছিলাম। এটা ভুললে চলবে না যে আমি কিন্তু একজন পেশাদার ট্রেন্ড কমান্ডো, আমি সদ্য এনএসজি থেকে এসেছিলাম, কিন্তু আমি কোনো সেই গুন্ডাদের, আমি তাদের বলছি না এবিভিপি বা ছাত্রকান যারা গুন্ডামি করছে তারা গুন্ডা, সেই গুন্ডাদের কিন্তু আমি ইচ্ছা করলে 2-4 জন 5 জনকে আমি কিছু না কিছু করতেই পারতাম। আমরা কিন্তু কাউকে মারিনি, কারণ ছাত্রদের গায়ে হাত দেওয়াটা আমি বিশ্বাসই করতে পারি না যে নিরাপত্তা রক্ষীরা ছাত্রদের গায়ে হাত দিয়েছে, ছাত্রীকে থাপ্পড় মেরেছে। কিন্তু এটাও বলবো,
আমার 5 বছরের টেনিওরে আমি কোনোদিন নর্থ ব্লক থেকে বা হোম মিনিস্টারের তরফ থেকে একটা ফোন পাইনি। যেটা এখন শুনতে পাচ্ছি যে নিরাপত্তারক্ষীদের লোকে আঙ্গুল তুলছে, নিরাপত্তারক্ষীরা কি করবে? ইফ গোল্ড রাস্ট হোয়াট শ্যাল আয়রন ডু? দিল্লি পুলিশ কি করবে, যেখানে সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পরিচালনা করছেন অর্কেস্ট্রা, এবং সেই অর্কেস্ট্রার ব্যান্ড মাস্টারের কাজ করছেন জেএনইউর ভাইস চ্যান্সেলর। নিরাপত্তারক্ষী, প্রাইভেট সিকিউরিটি গার্ড ওখানে কি নিরাপত্তা দেবে? এটাতে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। জেএনইউর ভাইস চ্যান্সেলর যদি চান কোনো মতে ওখানে গুন্ডারা ঢুকতে পারে, উনি যদি না চান, 70 জন গুন্ডা মুখে কাপড় বেঁধে রড নিয়ে ঢুকছে, জেএনইউ সিকিউরিটি কি করছিল? আমি যতটুকু জানি 250-300 সিকিউরিটি রয়েছে ওখানে, এবং এত উঁচু পাঁচিল দিয়ে ডিঙি নিশ্চয়ই ঢোকেনি, তারা সরাসরি নর্থ গেট বা মেন গেট দিয়ে ঢুকেছে। অ্যাট এ টাইম নর্মাল সময় সেখানে 15 জন সিকিউরিটি গার্ড থাকেই, এবং সেখানে এরকম ক্রাইসিসের সময়ে দিনের বেলা বিকেল বেলা থেকে শুরু হয়েছিল হাঙ্গামা। তো পুরো সিকিউরিটি সিস্টেমটা কোলাপস করেনি, ওটাকে কাজ করতে দেওয়া হয়নি, ডিঅ্যাক্টিভেটেড করে রাখা হয়েছে, পুলিশকে ডিঅ্যাক্টিভেটেড করে রাখা হয়েছে, এবং গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা যা পারো করে নাও। একদম দীপাঞ্জন, আমি ঠিক এই জায়গায় আসতে চাইছিলাম যে শুধু তারা ভাঙচুর করলো, আঘাত করলো তা নয়, তারা একেবারে সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে যেতে পারলো, এবং সেই জেএনইউ এর মধ্যে যেখানে ঢুকতে গেলেও পরিচয়পত্র দেখাতে হয়, বিশেষ করে যদি আপনারা, আমি ওই তর্কের খাতিরে এক মুহূর্তের জন্য ধরে নিই যে হিন্দু রক্ষা সমিতির বা হিন্দু রক্ষা দলের সদস্যরা ঢুকেছিল, তারা বাইরের লোক, তাদের ঢুকতে গেলে 70 জন ঢুকলো এবং তারা সেফ প্যাসেজ দিয়ে এই ঘটনা ঘটিয়ে সমস্ত সংবাদ মাধ্যমকে এড়িয়ে তারা বেরিয়ে গেল। আমার দ্বিতীয় এবং সবথেকে বড় প্রশ্ন থাকবে দুটো। 48 ঘন্টা কেটে গেল, আমি যখন এই ঘটনা ঘটে গেছে তখন আগের একটি ঘটনার কেন্দ্র করে যিনি ভিকটিম তার নামে এবং আরো 20 জনের নামে এফআইআর করছি, আমার কোনো অসুবিধা নেই। আমি যদি উপাচার্য মনে করি যে ছাত্রছাত্রীদের নাম দিয়ে আমি এমন ছাত্রদরদি উপাচার্য যে আমি পুলিশ ঢুকতে দিচ্ছি না ক্যাম্পাসে, কিন্তু ওই একই সময় ছাত্রছাত্রীদের নাম দিয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলছি, আমি ছাত্রদরদি তারপরেও থেকে যেতে পারি, সেটা ব্যাখ্যার ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন, আমি আগের দিনের ঘটনা দিয়ে এফআইআর করছি, অথচ পরের দিনে সরকারি সম্পত্তি ধ্বংস এবং 30 জনের আহত হওয়ার ঘটনা আমি আজ অবধি এখন অবধি কোনো এফআইআর করলাম না। 48 ঘন্টা কেটে গেল, পুলিশকে সুমোটো এফআইআর করতে হচ্ছে। না সুমন, আমি আবার বলছি যে জেএনইউতে দুর্ভাগ্যজনকভাবে এই যে ভদ্রলোকই বলবো, ভাইস চ্যান্সেলর হয়ে এসেছেন, উনি জেএনইউর কোনদিন না স্টুডেন্ট ছিলেন, না জেএনইউর ফ্যাকাল্টি ছিলেন, না জেএনইউর কালচার এথিক্স সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণা আছে। আমি যে সমস্ত ভাইস চ্যান্সেলরদের আন্ডারে কাজ করেছি, প্রফেসর আশিস দত্ত, প্রফেসর জি.কে. চাড্ডা, আমি প্রফেসর সোপরিকে দেখেছি, আমি প্রফেসর ওয়াই.কে. আলাককে দেখেছি, সবাই জেএনইউর ফ্যাকাল্টি মেম্বার ছিলেন, তারা জানেন জেএনইউ কি। এই ভদ্রলোক জগদীশ কুমার একটা সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে এসেছে, এবং যেভাবে এই গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে জেএনইউতে, কালকে যদি কেউ মারা যেত দায়িত্ব কে নিত? এটা বিশ্বাস করতে আমি রাজি নই যে এত ছেলেরা 70-80-100টা ছেলে মুখ বন্ধ করে কাপড় বেঁধে, এবং যতটুকু আমি জেএনইউকে চিনি, জেএনইউতে আপনি যদি না জানেন, জেএনইউর টোপোগ্রাফি যদি না জানেন, আপনি হস্টেল খুঁজে খুঁজে আপনি ছেলে মেয়েদের মারতে পারেন না। আপনার জানতে হবে, এবং জেএনইউতে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, কিছু কিছু হস্টেলে কিছু কিছু পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ওরিয়েন্টেড স্টুডেন্টরা থাকে, এবং ওরা সে সমস্ত হস্টেলগুলোকে অ্যাটাক করেছে যেখানে একটি নির্দিষ্ট রাজনীতির ছেলেমেয়েরা রয়েছে। কি করে জানলো যদি ভেতর থেকে কেউ এটাকে অর্কেস্ট্রেট না করে? তো এটাতে কোনো অবাক হওয়ার কোনো কারণই নেই। আমার তো মনে হয় জেএনইউ যে সিকিউরিটি হেড এবং ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্ট প্রত্যেককে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, এবং নিরপেক্ষ একটা বিচার বিভাগীয় তদন্ত করে তার সামনে দাঁড়ানো উচিত। কারণ এটা ষড়যন্ত্র করে হয়েছে, এটা 1 মিনিটের ঘটনা নয়, এটা বহুদিন ধরে তৈরি করা হয়েছে। এনআরসি সিএ নিয়ে সরকার ব্যতিব্যস্ত, নজর ঘোরানোর জন্য জেএনইউর মতো একটি জায়গাতে এরকম একটা আক্রমণ করার দরকার ছিল। দুটো ঢিল, একটা ঢিলে দুটো পাখি, একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া, দ্বিতীয়ত ন্যাশনাল মিডিয়া এনআরসি সিএ ছেড়ে এখন জেএনইউর ইস্যুতে চলে যাওয়া, এবং হঠাৎ করে একজন হিন্দু রক্ষা সমিতি এখানে চলে আসা।
এরা আমি জানি না এরা কি ভাবছেন যে এরম ভাবে আতঙ্ক ছড়িয়ে ছাত্র সমাজকে দমিয়ে রাখবে কিনা। এটা সম্ভব নয়, এরা পারবে না, এরা ভয় পেয়েছে। দীপাঞ্জন দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন যে দীপাঞ্জন চক্রবর্তী, যিনি জেএনইউ এর উপাচার্যের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা, যিনি একেবারে স্পষ্ট ভাষায় বললেন যে অবশ্যই নেক্সাস ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। এই যে মুখোশধারী দুষ্কৃতীরা যে গুন্ডা বাহিনীর যে তাণ্ডব চালিয়েছে তাদের সঙ্গে স্পষ্ট নেক্সাস ছিল। আমি এবার সরাসরি চলে যাব ঐশী ঘোষের কাছে, ঘটনার কেন্দ্রবিন্দুতে যে ঐশী, যার মাথায় 15টা স্টিচ পড়েছে এবং আজকে দিলীপ ঘোষ যার সম্পর্কে বলেছে যে সত্যি সত্যি রক্ত না লাল রং সেটা পরীক্ষা করে দেখা উচিত। আমি প্রথমেই ঐশীর প্রতিক্রিয়া নেব। ঐশী, ইতিমধ্যেই নিশ্চয়ই তুমি খবর পেয়ে গেছো, তুমি শুনেছো যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছেন যে রক্ত না লাল রং সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার প্রতিক্রিয়া? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি কি এরকম একটা স্টেটমেন্ট বলা হয়েছে, কিন্তু আমি দুদিন আগের স্টেটমেন্টও ভুলিনি যেখানে দিলীপ ঘোষ এটা বলেছেন যে জেএনইউতে যা হয়েছে একদম ঠিক হয়েছে আর জেএনইউকে শেষ করে দেওয়া উচিত। আমি সেটাও ভুলিনি যে বারবার যখন বলা হচ্ছে জেএনইউর মতো বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া উচিত। আজ এই লড়াইটা এখানেই যে জেএনইউর মতো বিশ্ববিদ্যালয়কে কেন বাঁচানো উচিত, কারণ আমরা একটা জেএনইউ নয়, পুরো দেশে কোটি কোটি জেএনইউ চাই যেখানে সস্তায় শিক্ষা থাকবে। আর এটারই যে আমাদের আন্দোলন 70 দিন ধরে চলছিল, কোথাও না কোথাও বিজেপি সেটা চাইছিল না যে এই আন্দোলনটা কোথাও সাকসেসের দিকে যাক, আর তাই জন্যই এই একটা অর্গানাইজড অ্যাটাক আমাদের কর্তৃপক্ষ যে প্রশাসন আছে তারা, দিল্লি পুলিশ আর আমাদের সিকিউরিটি পার্সোনাল মিলিয়ে এটা করানো হয়েছে। ওই সময় আমার দ্বিতীয় প্রশ্ন, জেএনইউ এর এই গোটা ঘটনা সাজানো ঘটনা, দিলীপ ঘোষ বলেছেন সাজানো কিনা দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই সাজানো, কিন্তু তাদের তরফ থেকে এইটা একদম স্পষ্টভাবে আমি বলতে চাই কি তারা এই স্ক্রিপ্টটা বানিয়েছিল আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল, যেখানে এমন দেখাচ্ছে এখন যে তারা কিছুই, তাদের কোনো হাত নেই। কিন্তু 4 তারিখে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল যেখানে এবিভিপির ইউনিট, জেএনইউ ইউনিটের সেক্রেটারি প্রেসিডেন্ট দুজনেই ছিল, মারছিল জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের কাউন্সিলরদেরকে, সে তাদের বিরুদ্ধে একটাও এফআইআর এখন হয়নি, কিন্তু এফআইআর এর নাম কার? জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের অফিস বেরারদের। তো এটা একদমই ভালোভাবে সাজানো হয়েছে দিলীপ ঘোষ আর তারই যত লোকজন দিল্লিতে বসানো আছে তাদের দ্বারা, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি ওই পরের জায়গায় যাব, সেটা হচ্ছে আমার হাতে এফআইআর এর একটি কপি আছে। এই এফআইআর জেএনইউ কর্তৃপক্ষ করছেন 5 তারিখ সন্ধে 8টা 43 মিনিটে কমপ্লেন তারা রেজিস্টার করছেন এবং এন্ট্রি হচ্ছে সেই এফআইআর এর সন্ধে 8টা 49 মিনিটে। এই এফআইআরে বলা হচ্ছে যে 4 তারিখ তোমরা সার্ভার রুমে ভাঙচুর করেছো, 2 দফায় আক্রমণ করেছো, যারা সিকিউরিটি পার্সোনাল ছিলেন তাদের প্রহার করো, তাদের মারধর করো এবং তাদের অত্যন্ত খারাপ পরিণতির হুমকি দাও। তুমি ছাড়াও 20 জন একেবারে ছাত্রছাত্রীদের নাম দিয়ে এই কমপ্লেন করা হয়েছে। 2 দফায় তোমরা আক্রমণ করেছো। সব থেকে মজার কথা, এই কমপ্লেন যখন করা হচ্ছে 5 তারিখ সন্ধেবেলা, যখন আমরা জানি 6:30টার সময় তোমাদের ওপর আক্রমণ হয়, 7:30 অবধি চলে। তারপরে আমার প্রথম প্রশ্ন যে 4 তারিখ কি ঘটনা ঘটেছিল? সত্যিই সার্ভার রুম তোমরা আক্রমণ করেছিলে কিনা, ফাইবার অপটিক্স কেটে দিয়েছিলে কিনা, ভাঙচুর করেছিলে কিনা, যেটা এই কমপ্লেনে যে অভিযোগ করা হয়েছে, এবং এই 5 তারিখের এফআইআর। অথচ 5 তারিখ যে এত বড় ঘটনা ঘটলো, 30 জন আহত হলো, তোমার মাথায় 15টা স্টিচ পড়লো, সেটা নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো এফআইআর করেছে এরকম কোনো সংবাদ তোমার জানা আছে কিনা? আমার প্রথম প্রশ্ন, 4 তারিখ কি হয়েছিল? 4 তারিখে সকাল ভোরবেলায় আমার কাছে একটা এসওএস মেসেজ এসেছিল আর সেটার প্রুফ আমার কাছে আছে। আমি ওই জন্য আমি মিডিয়ার কাছে খুব জলদি এটা রিলিজ করব যে শোনা হোক, যেখানে স্টুডেন্টরা ভীষণ ভয় পেয়ে আমাকে কল করেছিল যে সিকিউরিটি পার্সোনালরা তাদের ওপরে মারধর করছে। যখন আমি সেই জায়গায় পৌঁছাই তখন আমাকে থাপ্পড় মারা হয়। ওটার কমপ্লেন আমি সিকিউরিটি যে জেনুর আছে আর বাকিদেরকে ইমিডিয়েটলি দিই কি আমার সাথে এরকম কেন করা হয়। কোনো অ্যাকশন সেইখানে নেওয়া হয় না। তারপরে যে এসএইচও
ছিল দিল্লি পুলিশের, সে আমার সাথে ওখানে প্রেজেন্ট ছিল। তাকে আমি বলি যে আমার সাথে সকালে এরকম ঘটনা হয়েছে, কিন্তু কিছু শোনা হয় না। তারপরে এবিভিপির যত গুন্ডা অ্যাক্টিভিস্ট জেএনইউ স্টুডেন্ট তারা আমাদের সামনে ঢোকে, সেখানে আমি এসএইচওকে আর আরেকজন পুলিশ যে কর্তৃপক্ষ পুলিশ ছিল দিল্লি পুলিশের, তাদেরকে আমি দেখিয়ে আঙ্গুল দিয়ে বলি দেখুন এরা আসছে, এরপরে এখানে মারপিট করবে, আপনারা এই সিচুয়েশনটাকে বাঁচান। তারা চুপ করে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে এবিভিপির যত অফিস বেয়ারার জেএনইউ ইউনিটের তারা মারধর শুরু করে। জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের যে জেনারেল সেক্রেটারি সতীশ চন্দ্র যাদব, তাকে মোটামুটি মেরে ফেলার উপক্রম ছিল, কারণ কি আমি তার সাথে ছিলাম, আর তাকে বাঁচানোর প্রচেষ্টা করা হয়। তাকে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যাওয়া হয়, এমএলসি করানো হয়। তারপরে তিনি কমপ্লেনও ফাইল করেছেন, আর এখন অবধি এইসবে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর যদি 4 তারিখে আমি প্রথমে শুরু করার সময় বলেছিলাম, 4 তারিখে একটা ভিডিও 3-4টে ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এবিভিপির যত স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট তারা অ্যাটাক করছিল কমন স্টুডেন্টদের, তার উপরে কেন এখন অবধি অ্যাকশন নেওয়া হয়নি? দ্বিতীয়, এফআইআরটা আমার বিরুদ্ধে হঠাৎ করে 7:30টার পর কেন গেল? যদি এটাই অভিযোগ ছিল কি জেএনইউ করছিল, সেটা তো পুলিশ সেদিন ছিল সেখানে ক্যাম্পাসের ভিতরে, তাহলে পুলিশ তখন কোনো অ্যাকশন কেন নেয়নি? কারণ কি যে এটা ভীষণ সাজানো। আমরা না ভাঙচুর করেছি, একটা ভিডিও দেখাতে পারবে না জেএনইউ কর্তৃপক্ষ কি আমরা গিয়ে ভাঙচুর করেছি, সার্ভারের অপটিক্যাল কেবিল কেটেছি। কারণ কি যে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন বারবার বলছিল যে আন্দোলন শান্তিপূর্বকভাবে চলছে, আর আগামী দিনেও আন্দোলন শান্তিপূর্বকভাবে চলবে। সার্ভার রুমে কি সত্যি ক্ষতি হয়েছিল? ক্ষতি হলে কারা করেছিল বলে তোমার মনে হয়? এখন অবধি আমার কাছে কোনো খবর নেই যে সার্ভার রুমে কি ক্ষতি হয়েছিল, কেন ক্ষতি হয়েছিল। যেটুকু আমি জানতে পারছি জেএনইউ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যে সার্কুলার আছে সেটার থেকে। যারা রেজিস্ট্রেশন করতে চেয়েছিল তাদের কি বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে মারা হয়েছে, এরকম অনেকগুলো খবর আমাদের কাছে এসছে। মানে যে কোনো আন্দোলন হতে পারে, তাতে আবেদন জানানো যেতে পারে, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় রেজিস্ট্রেশন করতে যায় তাকে জোর করে বাধা দেওয়া। প্রণয় রায় এই প্রশ্ন করছেন। প্রণয় রায় বিজেপির প্রতিনিধি হিসেবে, প্রণয় রায় এবং পঙ্কজ রায় এই মুহূর্তে স্টুডিওতে আছেন ঐশী, তাদের বক্তব্য জোর করে রেজিস্ট্রেশন যারা করতে চাইছেন তাদের আটকানোর প্রক্রিয়া তোমরা চালিয়েছো কিনা, তাদের বাধা দিয়েছো কিনা? প্রথমে আমার মনে হয় আমি তাদেরকে আগে বলতে চাইবো যে দিলীপ ঘোষ যে স্টেটমেন্টটা করেছে সেটাকে আপনাদের কন্ডেম করা উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনার একজন বাংলার মেয়ে এখানে পড়তে এসছে আর আপনারা এই সব স্টেটমেন্ট পাস করছেন। সেকেন্ড অফ অল আমি এটা বলতে চাই, কারুকেই জোর করে এখানে কিচ্ছু করা হয়নি। এবিভিপির যত গুন্ডা ছেলে মেয়ে তারা এখানে এসে লড়াই শুরু করেছিল আর সাথে সাথে মারপিট করছিল স্টুডেন্টদের সাথে, এর থেকে বেশি কিচ্ছু হয়নি। আমরা শান্তিপূর্বকভাবেই আপিল করেছিলাম জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে কি বয়কট রেজিস্ট্রেশন, সবাইকে আমরা আপিল করেছিলাম। আর এতদিন ধরে আন্দোলন চলছে, আমরা বারবার এমএইচআরডির কাছে গেছি। আর এটা কিছু ভাবা দরকার যে এমএইচআরডি যখন পরের দিন আমাদের একটা মিটিং ছিল, একটা প্রোটেস্ট মিটিং ছিল শাস্ত্রী ভবনে, হঠাৎ করে 5 তারিখ বিকেলে এই জিনিসটা কেন করা হলো? কারণ কি যে বারবার এমএইচআরডির তরফ থেকেও এই খবরটা আসছিল যে ভাইস চ্যান্সেলর কোথাও না কোথাও খুশি নয় যে এমএইচআরডির সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে। তো এইটা আমার মনে হয় কি ভাইস চ্যান্সেলর চাইছিল না কি আমরা এমএইচআরডির কাছে যাই আর এই আমাদের আন্দোলনের কোথাও না কোথাও একটা সাকসেস হোক। আর ভাইস চ্যান্সেলর বারবার ভয় পাচ্ছিল, আর এইটা বারবার আমাদেরকে এমএইচআরডির তরফ থেকে সোর্সেস আমাদেরকে, আমরা পার্সোনালি আমাদের অফিস বেয়ারারদেরকে বলেওছে যে ভাইস চ্যান্সেলরের মনে হচ্ছে যদি রোল ব্যাক করে নেয় ফি হাইক, সেটা তার ইগো নষ্ট হয়ে যাবে। আমি বারবার তাকে বলতে চাই এটা ইগোর লড়াই নয়, আজ আমাদের জেএনইউতে পড়ার লড়াই, আর এই লড়াইটাকে আমরা চালিয়ে যাব। এবিভির একাধিক কর্মী তারা হসপিটালাইজড হয়েছে, আপনার মতোই ব্যান্ডেজ বেঁধে তারা প্রকাশ্যে বলছে তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের হোস্টেলেও আক্রমণ হয়েছে। আপনি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে তাদের সম্পর্কে কিছু বলুন যে এটা ঘটনা ঘটেছে কি ঘটেনি। যে সমস্ত ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি যারা হসপিটালাইজড হয়েছে তারা নিজেরা বলছে আমরা আক্রান্ত হয়েছে এবিভি কর্মী। আমি হয়তো আপনি জানেন না, 5টার সময়, হয়তো আপনি জানেন না, আমি বলতে চাই 5টার সময় জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশনের একটা পিসফুল গ্যাদারিং মিটিং ছিল সাবরমতী টি পয়েন্টে। আর সেটাতে আমি বারবার আপিল করেছিলাম যে আমি খবর পাচ্ছি রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেক ভায়োলেন্স হচ্ছে ক্যাম্পাসের ভিতরে, এইদিকে ওইদিকে ঝগড়াঝাটি চলছে। আমি স্টুডেন্টদেরকে আবার বারবার আপিল করি কি এই ক্যাম্পাস শান্তিপূর্বকভাবে লড়াই চালাচ্ছে আর আগামীকালেও চালাবে, কিন্তু বিকেল
সাড়ে ছটার পর যে ঘটনা হয় সেটাতে বারবার বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ, দিল্লি পুলিশ মিলিত আছে, সিকিউরিটি মিলিত আছে। সেটার ব্যাপারে বিজেপি কেন কিছু বলছে না? সেটার ব্যাপারে বিজেপি কেন কিছু বলছে না যে কাদেরকে ঢোকানো হয়েছে? আমাদের ইউনিভার্সিটির ভেতরে টোকেন শেষ কি করে হয়ে গেল হঠাৎ করে 6:30 সময়? আর আমরাও জানি যে টোকেন শুধু বাইরের লোকদের জন্য ইউজ হয়, তাহলে এত বাইরের লোক এলো কি করে হঠাৎ করে গাড়ি করে? আমি এইগুলো জানতে চাই যে বিজেপি এইটা কেন বলছে না যে আমার ওপরে যে অ্যাটাক হয়েছে সেটা নিয়ে ভাইস চ্যান্সেলর এখন অবধি নিজে একজন গার্জেন হিসেবে একবারও আমার সাথে কথা কেন বলেনি? সে এফআইআর এই জন্য কেন করেনি আর এফআইআর আমার নাম কেন দিয়েছে যখন জানে যে আমারও লেগেছে? সেখানে একটা ভাইস চ্যান্সেলর এফআইআর, একটা সিঙ্গেল এফআইআর কেন করেনি যে যারা মুখোশ বেঁধে এখানে অ্যাটাক করেছে তাদের ওপরে একটা স্ট্রং অ্যাকশন নেওয়া হোক? আমি ওয়েলকাম করি যদি ভাইস চ্যান্সেলর এটা করবে, কিন্তু ভাইস চ্যান্সেলর উল্টে আমি যখন পুরো রক্তাক্ত অবস্থায় হসপিটালে আমাকে কিছু করে পৌঁছানো হয় তখন একটা এফআইআর পিছন করছিল। আর এমএচআরডি আজকে এটা ধামাচাপা দিচ্ছে আর বলছে বারবার কি কোথাও না কোথাও ভাইস চ্যান্সেলর এগুলো করা বন্ধ করুক। আমাদের সাথে এমএচআরডি নেগোসিয়েশন চলছিল আর আমরা বারবার ডায়লগ করার জন্য তৈরি। এখন অবধি আমি বলতে পারি এই আক্রান্ত অবস্থাতেও আমি ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলতে তৈরি। কিন্তু কি ভাইস চ্যান্সেলর কি তৈরি আমাদের সাথে কথা বলতে? ভাইস চ্যান্সেলরকে 2 তারিখে যখন আমি একটা লেটার লিখেছিলাম যে স্যার আমরা কথা বলতে তৈরি, আপনি আসুন আমাদের সাথে কথা বলুন, তখন ভাইস চ্যান্সেলর কেন কথা বলেনি? রেক্টর আর রেজিস্ট্রারের সাথে যখন আমি কথা বলতে চেয়েছিলাম আমি আরেকবার জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি হচ্ছে জেএনইউ এর নির্বাচিত ছাত্র সংগঠন, নির্বাচিত ছাত্র সংসদের প্রেসিডেন্ট, তিনি ভিসির সঙ্গে কথা বলতে চাইছেন। ভিসি কথা বলবেন না কেন? যে নির্বাচনের ওপর গোটা দেশের সংবাদ মাধ্যম তাকিয়ে থাকে যে জেএনইউ ইউনিয়নে কি হলো, জেএনইউ ছাত্র সংসদে কি হলো, কার দখলে গেল, তার জন্য রাজনৈতিক হাওয়া মাপা হয় যে কার্যত এই এলিট ইনস্টিটিউশনের ছাত্র সংসদ কার দখলে গেল তাই নিয়ে। তোমরা ভিসির অ্যাপয়েন্টমেন্ট চাইছো, ভিসি দিচ্ছেন না। ভিসি বারবার চেষ্টা করছে এটা বলার জন্য কি সে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন যে সংসদ আছে তাকে মানেন না, কিন্তু এমএচআরডি বারবার আমাদের সাথে কথা বলছে আর এমএচআরডি বারবার এটা বলছে যে না জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের সাথে আমরা কথা বলেছি। যেখানে এমএচআরডি মেনে নিচ্ছে, মিনিস্ট্রি মেনে নিচ্ছে যে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের 4 জন রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলছে, সেখানে ভিসি যে অ্যাপয়েন্টেড বাই এমএচআরডি সে যে মানছে না সেটা দেখাচ্ছে যে ভাইস চ্যান্সেলর এখানে কোনো মতেই ডায়লগ চায় না, নিজস্ব ওনার বার্তা যে উনি ডায়লগ চায় না, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর তাই জন্য 1 মাস ধরে আমরা এমএচআরডিকেও বলছিলাম কি আমাদের ইউনিভার্সিটির ভিতরে যে ক্রাইসিস চলছে তার একটাই সলিউশন যে ভাইস চ্যান্সেলরকে রিমুভ করা হোক। আর আজ যে এই অবস্থা হয়েছে ক্যাম্পাসে তার একমাত্র দায়ী হচ্ছে জেএনইউ প্রশাসন আর আমাদের ভাইস চ্যান্সেলর। এই মুহূর্তে দর্শকদের বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই অনুষ্ঠান চলাকালীন আপনাদের দেখিয়েছিলাম দীপিকা পাড়ুকন, তিনি গেছিলেন জেএনইউতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিল্লির বিজেপি নেতা তেজেন্দর পাল সিং বগ্গা তিনি অ্যাপিল করেছেন, প্রকাশ্যে অ্যাপিল করেছেন যে দীপিকা পাড়ুকনের সমস্ত ফিল্ম বয়কট করা হোক। আমি বলছি এখনো পর্যন্ত ওই বিজেপির তরফে এই বিবৃতির কোনো নিন্দা কিন্তু আমরা পাইনি। উপরন্তু বিজেপির দিল্লির নেতা তেজেন্দ্র পাল সিং বগ্গা তিনি বলছেন দীপিকা পাড়ুকনের সব ফিল্ম বয়কট করা হোক। তোমার প্রতিক্রিয়া? তোমাদের পাশে দাঁড়ানোর জন্য একজন অভিনেত্রীকে একেবারে সরাসরি কোপে পড়তে হচ্ছে, রাজনীতির কোপে। ঐশী, দেখুন বিজেপির যদি মনে হয় বারবার এটা বলতে চাইবো যে সোয়ারা ভাস্করের সাথেও ঠিক এরকমই হচ্ছিল যে বারবার যখন জেএনইউর জন্য সে আওয়াজ উঠিয়েছে, বা শুধু সোয়ারা ভাস্কর নয় অনেকেই, তাদের বারবার অ্যাটাক করা হয়েছে পার্সোনালি। কিন্তু আজ এই অ্যাটাকটা যে দীপিকার ওপরে পার্সোনালি করা হচ্ছে এটাতে কোনো লাভ হবে না। দীপিকা একজন অভিনেত্রী, সে তার কাজ করছে আর তার কাজকে দেশের মানুষ ভালোবাসে আর সেই হিসেবেই দেখতে যাবে। বিজেপির বলা না বলাতে কোনো ভাবেই এক্স্যাক্টলি আমরা জানি যে কিছু হিন্দুবাদী ফোর্সেস এর আগেও দীপিকার পদ্মাবত মুভিটাকে কোথাও না কোথাও আটকে ছিল, কিন্তু সেটা কিছু না কিছু ভাবেই সফল করতে পারেনি। তো আমি এটাই বলতে চাইবো যে দীপিকা আজকে আমাদের সাথে এসে যদি দাঁড়িয়েছে, সে যদি নিজের আওয়াজ আমাদের পাশে রেখেছে, সেটাকে আমরা ওয়েলকাম করি। কিন্তু এটাও বলতে চাইবো যে বিজেপি যদি ভাবছে যে এরকম করে ধমকে লোকজনকে সবকিছু করতে আর আওয়াজ ওঠাতে বন্ধ করতে পারবে, সেটা হবে না। আর এইটার জন্য আপনার টেলিভিশনে যারা বাকি প্যানেলিস্ট বিজেপির তরফ থেকে এসছে তাদের কি মন্তব্য, এটাতে আমি একটু জানতে চাই।
আমি একটা কথা বলবো, আমি তাদের মন্তব্যে আসবো। ঐশী, আপাতত তোমার কাছে আমার শেষ প্রশ্ন, অন্য কেউ নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ অমিত শাহের জুনিয়র নিত্যানন্দ রায়, তিনি আজকে তদন্তের কোনো কিছু আমাদের সামনে আসার আগেই, তদন্ত শুরু হয়েছে কিনা আমরা এখনো জানি না, তার কারণ এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 0, তিনি বলছেন বিজেপি ও তার সহযোগী সংগঠন এই ধরনের কাজ যা জেএনইউতে হয়েছে করতেই পারে না। তোমার প্রতিক্রিয়া? এখানে যে ভাইস চ্যান্সেলর সে কার থেকে অ্যাপয়েন্টেড সেটা আমরা জানি, আর একটা হোয়াটসঅ্যাপ 2-3টে গ্রুপের মেসেজ সার্কুলেট হয়েছে, সেটা যদি দেখা যায়, আমি একটু ক্লিয়ারলি রাখতে চাইবো কি ধনঞ্জয়, যে আমাদের প্রফেসর ধনঞ্জয় যিনি আমাদের চিফ প্রক্টর ইউনিভার্সিটির, তিনি এবিভিপির ক্যান্ডিডেট ছিল 2004-এ। তো এখন যদি হঠাৎ করে বিজেপি আর তার গ্রুপরা বলছে আমরা এই কাজটা করতেই পারি না, তো আমরা জানতে চাই তাহলে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন ছিল যেখানে অর্গানাইজড একটা অ্যাটাক প্ল্যান হচ্ছিল। আমি এটা জানতে চাই যে অনিমা শঙ্কর যে জয়েন্ট সেক্রেটারি এবিভিপির জেএনইউ ইউনিটের আর দিল্লির স্টেটের জয়েন্ট সেক্রেটারি, সে গিয়ে টেলিভিশনে কি করে বলে হ্যাঁ আমরা বলেছিলাম রড রাখতে, অ্যাসিড রাখতে, উইকেট রাখতে হাঁটতে লোকদেরকে, কারণ সেলফ ডিফেন্সের ব্যাপার ছিল। কই, আমি তো হাতে রড রাখিনি সেলফ ডিফেন্সের জন্য, তাই জন্য কি আজকে আমার মাথা ফেটে গেছিল? আমি এটা জানতে চাই যে বিজেপির কি মন্তব্য সেটাতে। আমার একটা বক্তব্য আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে এবিভিপি জেএনইউ এর যারা দায়িত্বে আছে। আপনারা যেমন ওনার ইন্টারভিউ নিচ্ছেন, সাথে সাথে জেএনইউ এবিভিপি যারা দায়িত্বে আছে যে কথাগুলো বলছেন সেটা কতটা সত্যি কতটা মিথ্যা তাদের আপনার শুধু এই তথ্যের প্রয়োজনে আমি যোগ করে দিই, সেটা হচ্ছে যে ওদের প্রতিক্রিয়া আসার আগেই কিন্তু এই 5 তারিখের ঘটনায় প্রেস কনফারেন্স এবং রিপোর্টারদের কাছে যে আমরা মারিনি এবং কারা মেরেছে, নিজেদের মধ্যে এই বাম গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্বে এই আঘাত, এই কথা কিন্তু তারা বলেছিল এবিভিপির তরফে, সেই এবিভিপির সমানভাবে প্রচারিত করা হয়েছে। একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অলরেডি ও একটি কথা বলেছে যে এমএচএর সঙ্গে নেগোসিয়েশন চলছিল, ভিসির সঙ্গে নয়। আমি এর আগে কাগজে পড়েছি ভিসি কে বয়কট করতে চেয়েছিল স্টুডেন্টস ইউনিয়ন, একটা লেফট ডমিনেটেড যারা, নাম্বার 1। নাম্বার 2, তাহলে এমএচআরডি যে মোদি গভর্নমেন্টের পার্ট, এমএচআরডি তারা কিন্তু নেগোসিয়েশন করতে চেয়েছে, তাহলে মোদি গভর্নমেন্টকে কেন ক্রিটিসাইজ করা হচ্ছে? এমএচআরডি যখন বারবার যে ভিসি আমাদের সাথে কথা বলুন, যদি আমরা বয়কট করতে চাইছিলাম তাহলে আমরা লেটারটা 2 তারিখে লিখলাম কেন? আমি বুঝতে পারছি না, যদি আমরা বয়কট করতে চাইতাম তাহলে বারবার আমরা এটা কেন প্লিজ করছিলাম যে ডায়লগ করা হোক? এটা বলতে হবে এবং রেড ডমিনেটরা অন্যকে ঢুকতে দেবে না, সেখানে কিন্তু জিএস আছে, বিজেপি পার্টি, আপনারা যেভাবে ওখানে বাংলায় বসে বসে ঘোরাচ্ছেন, বিতর্কের জায়গা করুন, বিতর্কের জায়গা করুন, এভাবে কিন্তু আপনাদের মুখে আজকাল একদম মান আছে না। भारतीय जनता पार्टी शांति में विश्वास करती है। इस प्रकार की घटनाओं में न कहीं से उनकी सोच बन सकती है, न ही कहीं किसी को उकसा सकते हैं। রাতের অন্ধকারে মুখ ঢেকে হামলা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। যদিও 48 ঘন্টা কেটে গেলেও গ্রেফতার হয়নি একজন হামলাকারীও। দিল্লি পুলিশ যার অধীনস্থ সেই অমিত শাহ এখনো এই বিষয়ে প্রকাশ্যে একটিও শব্দ বলেননি। আর তদন্ত শেষ হওয়ার আগেই তার ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কার্যত তদন্তের ফল ঘোষণা করে দিলেন। भारतीय जनता पार्टी शांति में विश्वास करती है, व्यवस्था में विश्वास करती है, कानून में विश्वास करती है। भारतीय जनता पार्टी का कार्यकर्ता या कोई भी नेता इस प्रकार की घटनाओं में न कहीं से उनकी सोच बन सकती है, न ही कहीं किसी को उकसा सकते हैं, न ही कहीं किसी को बढ़ावा दे सकते हैं। শুধু নিজেদের ক্লিন চিট দেওয়াই নয়, সেই সঙ্গে তদন্তের মাঝপথেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদেরও দায়ী করে দিয়েছেন। ऐसा काम कम्युनिस्ट कांग्रेस और केजरीवाल का काम। कांग्रेस, केजरीवाल और कम्युनिस्ट वहां उकसाने में लगे हैं। জেএনইউ এর ছাত্র শিক্ষকদের প্রশ্ন, তদন্তের মাঝপথে যদি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এভাবে তদন্তের অভিমুখ ঠিক করে দেন, তারপর কি আর দিল্লি পুলিশের পক্ষে সম্ভব নিরপেক্ষ তদন্ত করা?
স্পেশালি পুলিশ কেন কিছু করবে যখন এইটা শুধু খুব পলিটিক্যালি মোটিভেটেড মুভ ছিল? এটা ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে কি যতই গুন্ডারাজ চলছে, যতই স্টুডেন্টসদেরকে মারা হচ্ছে, এটা চলতে থাকবে। যতদিন তোমরা ডিসেন্ট নিজের ভয়েসটাকে বন্ধ করছো না, ততদিন তোমাদের ওপরে এইভাবে আমরা লাঠি চালাবো। একই সুরে মোদী সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। স্বরাষ্ট্র দপ্তরের রাজ্যমন্ত্রী, তাহলে দিল্লি পুলিশ তো তাদের হাতেই। তাহলে একটা স্ক্রিপ্ট, সেই ফাঁসিবাদী এরকমই করে, জার্মানিতে এভাবেই করেছে। ওরা অপরাধ সংগঠিত করবে, অন্যদিকে যাদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করবে, এবং পুলিশকে দিয়ে, রাষ্ট্রযন্ত্রকে দিয়ে এবং প্রোপাগান্ডা মেশিনারিকে দিয়ে তারা মিথ্যাচার করবে। কি হিন্দু সংগঠন একটা এসে দাবি করেছে আমরাই ঘটাচ্ছি, আবার বিজেপি নেতারাও বলছেন আমরা নেই। ঠাকুর ঘরে কেড়ে কলা খায়নি তো, তদন্ত যেখানে চলছে তখন ওরা নিজেরা বলছে কেন? তদন্তকে হয় প্রভাবিত করছে, নিজেরাই ঘটাচ্ছে, নিজেরাই প্রভাবিত করছে, আর নিজেরাই দাবি তুলছে যে আমরা তো এর মধ্যে নেই। আর এরই মধ্যে সবচেয়ে বড় কথা হলো, ঘটনার 48 ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ। এবিপি আনন্দ। পঙ্কজদা, আমার প্রশ্ন খুব সিম্পল, সেটা হচ্ছে এই রাজ্যে যদি মুখ্যমন্ত্রী কোনো ঘটনায় বলেন যে তৃণমূল যুক্ত নেই, বা নবান্ন থেকে পুলিশ কর্তারা প্রেস কনফারেন্স করে বলেন তৃণমূল যুক্ত নেই, এই টেবিলের কাঁচ প্রায় আপনারা ফাটিয়ে দেন এবং যথার্থই দেন যে এই যদি আগে থেকে মুখ্যমন্ত্রী বা পুলিশ কর্তা বলে দেন তদন্ত কি হবে? আপনি আমায় শুধু এইটুকু বুঝিয়ে দিন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার আন্ডারে হচ্ছে দিল্লির পুলিশ, যাদের ওপর তদন্তের দায়িত্ব, তিনি শুরুতেই বিজেপি এবং সমস্ত সহযোগীদের ক্লিন চিট দিয়ে দিলেন, এর তদন্ত কি হবে? দেখুন, যে পর্যন্ত আমি আপনাকে বলি, এখনো পর্যন্ত ন্যাশনাল চ্যানেলগুলো অন্য যে রিপোর্ট গোয়েন্দা দপ্তর থেকে এসছে, আমার দয়া করে ন্যাশনাল চ্যানেল আর গোয়েন্দা রিপোর্ট দেখাবেন না। আমি বলছি আপনাকে দুটো জিনিস, না এটা আপনারা মানতে হবে, এটা মান নয়, এটা মারামারি। এবং সেখানে শুধু আমার এইটুকু বুঝিয়ে দিন এবং আউটসাইডার জড়িত, আগে থেকে আমাদেরকে মন্ত্রী বলে দিয়েছেন না, ভুল নয়, কিছু না। আপনি আমার এইটা জবাব দিন, আগে থেকে মন্ত্রী যখন বলে দেন যে কেউ যুক্ত নেই, তারপর কি তদন্ত হবে? এক নম্বর। যে 2 নম্বর হচ্ছে আমি জিনিস একসাথে হতে পারে না। আপনি রাজ্যের উদাহরণ নিন, আপনি রাজ্যের উদাহরণ নিন, যে যা করছে আপনি এবং জেইউ এবং সব বুঝেছি, আপনি একসাথে হচ্ছে না। পঙ্কজদা, আপনি শুধু আমার এইটার জবাব দিন। দিলীপ বাবু রোজ এই নিয়ে প্রেস কনফারেন্স করেন, আজকেও বলেছেন কোট আনকোট যে 30,000 ফলস কেস হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এক্ষুনি আপনি বলবেন হ্যাঁ ঠিকই 30,000 ফলস কেস হয়েছে। কলকাতা শহরে বা রাজ্যের কোথাও তৃণমূল বিজেপি সংঘর্ষ হলো, পুলিশ তৃণমূলের এফআইআর নিল, বিজেপির নিল না, নিয়ে বিজেপির লোকেদের গ্রেফতার করলো। এই অভিযোগ তো আপনারা দুবেলা স্টুডিওতে বসে করেন। হ্যাঁ, তাহলে এইটা কি বলবেন? যে পুলিশ, আমার শেষ করতে দিন, যে পুলিশ এফআইআর করছে আগের দিনের ঘটনায়, যে আক্রান্ত তার নামে ঘটনার পরের দিনে সেই আক্রমণের ঘটনার এত বড় ঘটনার কোনো এফআইআর হলো না, যে যারা আমি জিজ্ঞেস করে করব, আপনি আমার কথা জবাব দিন। আপনি আমার কথা জবাব দিন যে এফআইআর বাধা দেওয়া হয়েছে কি কর্তৃপক্ষের এফআইআর করা উচিত ছিল না ছিল না? সামন্তকে দেখা গেছে কেন কর্তৃপক্ষের এফআইআর, আমার কি পয়েন্ট, কর্তৃপক্ষের এফআইআর করা উচিত ছিল না ছিল না? তাদের বাধা দেওয়া হয়েছে 5 তারিখের প্রেস রিলিজ। আপনি যত জোরে চেঁচাবেন রাজ্যের মানুষ তত জোরে হাসবে। 4 তারিখে পাবেন না, কারণ তখনও স্ক্রিপ্টটা তদন্ত হওয়ার আগে এবিবি করেছে, এটা কি করে বলছেন আপনারা? কোন তদন্ত হওয়ার আগে এবিবি করেছে, এটা কিসের বেসিসে বলছেন? দীপিকা পাড়ুকোনের সিনেমা দেখবেন না, হ্যাঁ দীপিকা পাড়ুকোনের সিনেমা দেখবেন, যে কারণে এবিবি আনন্দকে বয়কট করতে বলেছিলেন, যে কারণে মুখ্যমন্ত্রী আবার এবিবি আনন্দকে বয়কট করতে বলেছিলেন, সেই কারণে এটা আপনাকে বলতে হবে না। আর এখানে দীপিকা পাড়ুকোন আমার এবিবি আনন্দকে আরো আছে, তাই আপনারা দেখবেন না কেন? যে কারণে যে কোনো মুক্ত মনের চিন্তাকে বাধা দিতে হবে। একটা জিনিস দর্শকদের জন্য পরিষ্কার করে দেওয়া দরকার, আমরা কিন্তু একবারও বলছি না যে 4 তারিখের ঘটনা সাজানো, 5 তারিখের ঘটনা অরিজিনাল, অথবা 4 তারিখের ঘটনা অরিজিনাল 5 তারিখের সাজানো। আমাদের বক্তব্য পরিষ্কার, সঠিক তদন্ত হওয়া উচিত।
4 তারিখের ঘটনা বা এই যে এইমাত্র পঙ্কজদা যে ফুটেজের কথা বললো, তদন্ত হোক না, সত্যি ফুটেজে যদি কাউকে দেখা যায়, চিহ্নিত করা যায়, আমরা তো সাজানো বলছি না, কিন্তু আপনি 4 তারিখের ঘটনায় যেটা অপেক্ষাকৃত সাদা চোখে মনে হচ্ছে ছোট ঘটনা, সেই ঘটনাটা এফআইআর করছেন বড় ঘটনার পর, আর যেখানে সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে, না 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 বলছি গুরুত্ব দিতে হবে। আরে ওটাতেই তো এফআইআর করলেন না, ওটা দিয়ে আপনি আমার বলুন যে 5 তারিখের ঘটনাটা এফআইআর হলো না কেন? বেশি বড় প্রশ্ন নেই। আমাদের ভারতের আইনে রেপের ঘটনা ছাড়া, মানে মহিলারা যেখানে নিজেরা যাবেন গিয়ে এফআইআরটা করবেন, ওইটা ছাড়া নিয়ম হচ্ছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এফআইআর করা উইথিন 24। 4 তারিখের ঘটনা যদি 5 তারিখের ঘটনার পর হয়, তাহলে অ্যাম্পল সন্দেহ থাকে ওটা সাজানো। প্রশাসনের পূর্ণ অধিকার আছে যদি কেউ রেজিস্ট্রেশনে বাধা দেয় সেই বাধাটা সরানো, এবং যদি কেউ ফিজিক্যাল কিছু বাধা দেয় তার বিরুদ্ধে এফআইআর করা। আমি ধরে নিলাম সেটা তখনই করা উচিত ছিল। 5 তারিখের পরে কেন? 5 তারিখের ঘটনায় এতখানি জানা যাচ্ছে, SMS গুলো বেরিয়ে যাচ্ছে, এবিভিপির যে কথা ঐসি বলছিল তারা স্বীকার করেছে, আজকেরও কাগজে আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে ভাইস চ্যান্সেলর এবং 2 জন আধিকারিক এই ফি বৃদ্ধি নিয়ে একটা আলোচনা করে, ঠিক আগের দিন 2 জন আধিকারিকরা বলেন, রিপোর্টে পাবলিক ডোমেনে আছে, যে বাড়ানোটা অন্যায় হয়েছে। হোম মিনিস্ট্রি তাকে থামিয়ে দিয়ে বলেন তোমরা চুপ করো, তাদের বার করে দিয়ে ভিসির সাথে আলোচনা করে। তার ফল আউট হচ্ছে এই ধরনের অ্যাটাকের ব্লুপ্রিন্ট করা। আমি ঐসি বলার আগে আমি লেখাচ্ছি এখানে, আমি শেষ করি। ঐসি আপনি না মানতে পারেন, ঐসি বলার আগে আমার এটা ছিল একজন ভাইস চ্যান্সেলর, একটা স্টুডেন্ট এইভাবে আহত। দিলীপবাবু এখানে বসে রং না রং বলতে পারে, তাদের গা ছাড়া তো কোনো মানুষের গায়ে রক্ত নেই, খালি বিজেপির গায়ে রক্ত আছে, আর অন্যদের কারোর মানুষের গায়ে রক্ত নেই, সব রং আছে। তবু যদি ধরেনি, বিসি যাওয়া উচিত ছিল না? বিসি কোনো স্টেটমেন্ট পেয়েছেন? যাওয়া এফআইআর করেন ছাত্রছাত্রীকে যেটা ঐসি বলেছে একটু দেখতে যাওয়া, এটা যে কোনো যে ভিসিকে মানতে চায় না, যারা প্রকাশ্যে বলছে ভিসিকে মানতে চায় না, যারা প্রকাশ্যে বলছে বাবু এবং উনি আমাদের প্রণয় বাবু, এই ওনাকে আমরা চিরকাল দেখেছি, দেখবেন মেয়েটা খারাপ, রেপটা করার জন্য একটু মেয়েটা খারাপ এরকম আমরা বলি, পুরুষেরা বলে মেয়েটার চরিত্র ঠিক নয়। যে মার খেলো, যারা মার খেলো তাদের আপনারা কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করছে না, যারা করলো এবিপি করেছে, অন্য নাম দিয়ে তাদের এড়িয়ে যাচ্ছে। পরিষ্কার প্রমাণিত এবিপি 92-তে করেছিল, ওই ভদ্রলোক পর্যন্ত বলছে তিনি আমাদের কাউরি লোক নন, এবং এবিপি এরকম হিংস্র, মারধর করা ছাড়া আরএসএস বিজেপি ছাড়া কিছু বিশ্বাস করেন। যারা ছাত্রদের রক্ষা করতে পারে না তারা দেশ রক্ষা করে। কোন রকম তদন্ত ছাড়া কোন রকম আর পরে আপনারা যদি বলেন একই তো কথা বলা হবে। আপনারা তো মোটিভলি বলছেন, আপনারা সিলেক্টিভলি বলছেন। আমি মুখ্যমন্ত্রী, আমি ছিলাম তার চরিত্র, যখন তার চরিত্র যখন বলেন পয়সার জন্য করেছে, এই রাজ্যের একজন এমপি বলে একবার এই এফআইআর যে প্রশ্নগুলো তুলে দিচ্ছে দেখাবো।
প্রতিক্রিয়া এখনো আসেনি। Our campus is known for debates and discussions to resolve any issues. Violence is not the solution. We will find every opportunity to make sure that normalcy returns. ভিসি এই অ্যাটাক নিয়ে কিছুই বলছে না। ভিসির যা স্টেটমেন্ট আছে তাও সেটা একাডেমিক্স নিয়ে। যদি আমাদের সত্যি একাডেমিক নিয়ে ভিসি এতই চিন্তিত থাকতো তাহলে আমাদের এতটা ফি হাইক করতো না। আর 70 দিন ধরে যে আমরা পড়াশোনা বন্ধ করে সেন্টারের বাইরে বসে আছি এই ঠান্ডায়, ভিসি অন্তত একবার আসতো আমাদের সাথে কথা বলতে। উপাচার্যের তীব্র সমালোচনা করে জেএনইউ ছাত্র সংসদ বিবৃতি দিয়েছে, জেএনইউ এর পড়ুয়াদের রক্তে হাত ধোয়া ভীরু সংঘপন্থী উপাচার্যের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবিভিপির এই উপাচার্যকে এক মুহূর্তও সহ্য করবে না। রোম আগুনে পোড়ার সময় সম্রাট নিরো যেমন বাঁশি বাজাচ্ছিলেন, এই উপাচার্য একই কাজ করেছেন। এই উপাচার্য একজন ভীরু, অদক্ষ। ছাত্রছাত্রী ও শিক্ষকরা তার সঙ্গে সহমত না হলে তিনি হিংসার আশ্রয় নেন। জেএনইউ এ হিংসার ঘটনায় পুরো দায় উপাচার্যের, যদিও বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। मार खाने से किसको डर नहीं लगता, वो भी नकाबपोश लोग आके सडनली अटैक करेंगे जैसे वो गरिला वॉरफेयर टाइप का है या आतंकवादी हमला होता है। दुनिया में ऐसा कोई जो कि आतंकवाद से डरता नहीं है, ये तो आतंक फैला हुआ है कैंपस में। মঙ্গলবার জেএনইউ ক্যাম্পাসে যান দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা, যদিও এসবে বিশেষ ভরসা পাচ্ছেন না পড়ুয়ারা। ক্রাইম ব্রাঞ্চের ওপর সত্যি কি ভরসা করা যায়? যে পুলিশ 1 ঘন্টা পর ঢোকে, যখন ক্যাম্পাসে কিছু চলছে না তখন ঢুকে, তারা আলাদা করে ভয় দেখানোর চেষ্টা করে। যখন ক্যাম্পাস শান্ত তখন 300-র ওপর পুলিশ লাঠি নিয়ে মার্চ করতে ঢোকে ক্যাম্পাসে। সে পুলিশ ফোর্সের ওপর কি ভরসা করা যায়? জেএনইউতে ছাত্র আন্দোলন বিক্ষোভ নতুন নয়, কিন্তু তার পাল্টা কখনো এরকম আক্রমণ নেমে আসেনি। রবিবারের পর থেকেই তাই আতঙ্কে ভুগছেন অধ্যাপকরা। আমি রাত্রির 12টা, 1টা, 2টো আমি জঙ্গলে ঘুরেছি, কোনোদিন সাপের ভয় পাইনি, কিন্তু এইটা আমার প্রথম অভিজ্ঞতা মানুষের ভয় এখানে। আমাকে মারা হয়েছে পেছন থেকে, আমি কিন্তু কোনো বোধগম্য ছিল না। তা তখন আমি বললাম যে ওরা আমার চেয়ে আগে কি করে এখানে পৌঁছলো, তখন বুঝতে পারলাম যে আমার পেছনে কিছু হয়ে গেছে ব্যাপার। সব মিলিয়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এখন থমথমে পরিস্থিতি। ঋত্বিক মণ্ডল ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।